পড়াশোনা করে ডাক্তার হয়েছি কি ক্লাস 8-এর মেয়ে বিয়ে করার জন্য? তা আমি কি করে বলবো? তোর মন তুই ভালো জানিস। আম্মা প্লিজ কথা ঘুরাবে না। ছেলের কথায় চোখমুখ কুঁচকে বিছানায় বসলেন মোর্শেদা বেগম। চিন্তিত মুখে বললেন, এখন এই মুহূর্তে এসব কথা কেন উঠছে? তোর আব্বা যা ঠিক করেছে অবশ্যই তা ঠিক ভুল বিবেচনা করেই করছে। এটাই তোমাদের ঠিক। আমি যে কিনা দেশের বাইরে থেকে পড়ে এসেছি সে শুধুমাত্র তোমাদের উপর সম্মান রেখে তোমাদের পছন্দমতো গ্রামের মেয়ে বিয়ে করতে রাজি হয়েছি। তাই বলে ক্লাস 8-এর একটা বাচ্চা মেয়ে? আম্মা, তোমার বিবেকে বাধছে না? না, বাধছে না। বড়টার জন্য তো বেশ পড়ুয়া ভালো ঘরের মেয়েই আনা হয়েছিল। আজ কই সে? তোর ভাইয়ের কপালে 5 লাথি বসিয়ে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যেতে তার তো বুক কাঁপেনি। তোর ভাইয়ের কথা না হয় নাই ভাবল, নিজের নারী ছেঁড়া ধনকেও ফেলে যেতে বেহায়া মেয়ে দুবার ভাবেনি। আসলে এসব মেয়েদের বুকপিঠ নেই। সব পারে এরা সব। ভাবিকে এর মাঝে কেন টানছ? তাছাড়া দুনিয়ার সব মেয়েই তো আর ভাবির মতো হবে না। তর্ক করিস না, মেসবাহ। রেডি হয়ে নিচে আয়। অর্পা হলুদ নিয়ে অপেক্ষা করছে। দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে এগিয়ে গেল মেসবাহ। খুব ভালো করেই বুঝতে পারছে সে, এখন আর কিছুই করার নেই তার। তার মা কোনোভাবেই তার বাবার সিদ্ধান্তের বাইরে টু শব্দ করবে না। শুধু মা নয়, এ বাড়িতে কারোই সেই সাহস নেই। তবে কিছু একটা করা উচিত। এভাবে হাত গুটিয়ে বসে থেকে অজপাড়াগার বাচ্চা এক মেয়েকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব। তাছাড়া মেয়েদের অবস্থাও তো একবার দেখা উচিত। পড়াশোনার খাতিরে দেশ বিদেশে তার বন্ধুবান্ধবের অভাব নেই। বিয়ের খবর পেলেই সকলে ঘাড়ে চেপে বসবে তার শ্বশুরবাড়িতে দাওয়াতের জন্য। তখন কোনো মুখে ওই ছোট্ট দুঘরের ছাপড়ায় নিয়ে যাবে তাদের? কপালের ঘাম মুছে আরও একটি দীর্ঘশ্বাস ফেলল মেসবাহ। চিন্তিত মনে আবারও ফিরে এল বিছানায়। মোর্শেদা বেগম এই ঘর ছেড়ে বেরিয়ে গেছেন বেশ খানিক্ষণ হল। তবে তার সেই সুগন্ধি পানের ঘ্রাণ এখনও রয়েই গেছে। পানের এই ঘ্রাণ পেলেই মাকে খুব করে মনে পড়ে তার। পেশার খাতিরে তার নানান শ্রেণীর লোকের সাথে উঠাবসা হয়। তবে তার মায়ের মতো পানের ঘ্রাণ এখনও কোথাও পায়নি সে। এ যেন উপরওয়ালা শুধু তার মায়ের জন্যই বরাদ্দ করে রেখেছেন। মৃদু হেসে মেসবাহ বিছানায় শরীর মেলে দিতেই ফোন বেজে উঠল তার। ফোন হাতে নিয়ে স্ক্রিনে চোখ বুলাতেই তার সামনে ভেসে উঠল তার সবচেয়ে কাছের বন্ধুর নাম। ছোটবেলা থেকেই যার কাজ নিজের সকল দোষ তার উপরে চাপিয়ে দেয়া। বিয়ে তাইলে করেই ফেললি? করার তো ইচ্ছে নেই, তবে ভাবসাব তো বলছে বিয়ে আমার হয়েই যাচ্ছে। শালা প্যাছাইস না, ঝেড়ে কাশ। ঘরের বাইরের দিকে নজর দিল মেসবাহ। তারপর হালকা কেশে বলল, এসেছি কাল রাত 2টোর পর। ভাবলাম অনেকদিন পর জব্বব একটা ঘুম দিব, কিন্তু ভোর না হতেই আব্বার চেঁচামেচিতে ঘুম গেল আমার আকাশে। উঠে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসতেই আব্বা জানালেন, আমার মেয়েকে একবার দেখে আসতে হবে এবং তা এখনই। আমি দ্বিমত জানিয়ে বললাম, কোনো দরকার নেই, আপনি তো দেখেছেনই। তাতেই হবে। তবে কে শোনে কার কথা? জাকগে অবশেষে গেলাম মেয়ে দেখতে। আচ্ছা তারপর? তারপর তো তারপরই। আমি হতবাক। এনি আইডিয়া আমার হবু বউ কিসে পড়ে? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। খানিকক্ষণ থেমে ওপাশ থেকে লিমন বলল, আর ইউ কিডিং মি? উহু, আই অ্যাম সিরিয়াস। তাইলে তো ভালোই কচি মেয়ে পাচ্ছিস। একদম কচি। সেইরাম খেলা হবে।
এত কচি মেয়ে দিয়ে কিচ্ছু হবে না। তোর শখ হলে না হয় তুই রাখো সেইরাম খেলার জন্য। মেসবাহর কথা শেষ হতেই গলা ছেড়ে হাসতে শুরু করল লিমন। যেন এর চেয়ে হাস্যকর কথা তার জীবনে শোনেনি সে। এই তুই বন্ধু? চিন্তায় চিন্তায় আমি কুলকিনারা খুঁজে পাচ্ছি না। আর তুই নির্দ্বিধায় হেসেই যাচ্ছিস। কি করব বল? তোর যে বাপ, তার উপরে কারো সাধ্য আছে কিছু বলার? বাপ তো না যেন আগুনের গোলা। কেউ কিছু বলতে গেলে তার আগুনের গোলার মাঝে থেকে এক মুঠো আগুন ছুঁড়ে দুনিয়া ছেড়ে তাকে পরকালের রাস্তা ধরিয়ে দেবে। বলে আবারও সমানতালে হাসতে শুরু করল লিমন। তার হাসির জবাবে তাকে কড়া কিছু কথা শোনানোর ইচ্ছে থাকলেও নিজেকে সামলে নিয়ে কলকেটে চোখজোড়া বুঝল মেসবাহ। আপাতত তাকে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। 5 ভাই বোনের মাঝে বড় ভাই মাঝহারুল এবং বড় বোন অর্পাসহ তার নিজের তাদের বাবার মুখের উপরে কিছু বলার সাহস নেই। বাদ থাকল মুবিন এবং অনা। মুবিনের কথা বাবা উপেক্ষা করলেও অনার কথা ফেলার মতো মন এখনো হয়ে ওঠেনি তার। তাহলে কি একবার অনাকে দিয়েই চেষ্টা করিয়ে দেখবে? ভাবামাত্র বিছানা ছেড়ে উঠে পড়ল মেসবাহ। এগুলো লম্বা বারান্দা ধরে। দোতলার দক্ষিণের একদম কোণার ঘরেটি অনার। বেশ বর্ষর সেই ঘরটিতে বইপত্রের উপস্থিতি না মিললেও সাজগোজের জিনিসের অভাব নেই। অপেক্ষা হল শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। চৈতালির কথায় পাশ ফিরে তার হাতে হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসের বইটি দেখে কপাল কুঁচকে গেল অনার। হাতের কাজল রেখে ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে দাঁড়িয়ে সে বলল, তুই কবে এসব গল্প উপন্যাস পড়া বন্ধ করবি বলতো? এসব তোকে শুধু মধুর স্বপ্ন দেখাবে, কিন্তু তোর বাস্তব জীবন এসবের মতো সুন্দর করে তুলতে পারবে না। তখন আফসোসবিহীন বিকল্প কিছু থাকবে না তোর জীবনে। বই থেকে চোখ না উঠিয়েই চৈতালি বলল, আফসোস করতে কিন্তু আমার ভালোই লাগে। এই যেমন ধর, আমি তোর মতো সুন্দরী হতে পারলাম না, এই আফসোস আমার আজীবনই রয়ে যাবে। মজা করছিস? মোটেও না। ঠোঁট বাঁকিয়ে অনা বলল, সৌন্দর্যের উদাহরণ দিতে গেলে সকলেই সেখানে তোকে টানে। এখন বল, এ নিয়ে কি বলার আছে তোর? বই বন্ধ করে অনার দিকে তাকালো চৈতালি। মিটিমিটি হেসে সে বলল, অনেক কিছু বলার আছে আমার। শুনতে চাস? তাহলে কাছে আয়, আমার কপাল ছুঁয়ে দেখা। বলেই দৌড়ে ঘরের বাইরের দিকে এগুলো চৈতালি। ইস, মেয়েটি কি দারুণ রূপবতী। কোমর সমান কোকড়াচুল নিয়ে যখন দৌড়ানো শুরু করল তখন এক পলক দেখে মনে হচ্ছিল রূপকথার রাজ্য ছেড়ে কোনো পরী যেন নেমে এসেছে পৃথিবীর বুকে। মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মালে নির্ঘাত এই মেয়ের প্রেমে পড়ে এতদিনে অথই সাগরে হাবুডুবু খেত। ভেবে মুচকি হেসে অনাও দৌড়ে এগুলো চৈতালির পিছু পিছু। আজ তাকে চৈতালির কপাল ছুতেই হবে। মেয়েটি এভাবে এক এক দিন এক এক খেলা দিয়ে তাকে হারিয়ে দিতে পারবে না, কখনোই না। এই অনা, এভাবে কোথায় যাচ্ছিস? দৌড়াচ্ছিস কেন? কথা আছে তোর সাথে। দাঁড়া না। মেসবাহ ডাকে থেমে গেল চৈতালি। পেছনে ফিরে অনাকে দেখামাত্রই সে ঠোঁট টিপে হেসে তার সামনে দাঁড়ানো মেসবাহর উদ্দেশ্যে বলল, বরকে বর বর লাগছে না, কিছু একটা কম কম লাগছে। কি হতে পারে? মুখের হাসি নয় তো? কচু আমার ভাইকে সবসময়ই বর বর লাগে, তার বিয়ে থাকুক বা না থাকুক। খিলখিল করে হেসে উঠল দুই বান্ধবী। তাদের দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মেসবাহ বলল, শুধু শুধু হাসবি না, কথা আছে তোর সাথে। ঘরে আয়। অনা বলল, বয়েই গেছে আমার।
তোমার কথা থাকলে তুমি আসবে আমার ঘরে। আমি কেন যাব? আচ্ছা, তোর যেতে হবে না। চল, তোর ঘরেই চল। মেসবাহর কথা শেষ হতেই চৈতালির কপাল ছুঁয়ে নিজের ঘরের দিকে দৌড়ে এগুলো অনা। কেন যেন প্রচুর আনন্দ হচ্ছে তার। কেন? চৈতালির খেলায় সে জিততে পেরেছে বলে? তোর ওই মেয়েকে পছন্দ হয়েছে? কোনো মেয়ে? আমার সঙ্গে যার বিয়ে। কি যেন নাম? উল্লাসী। বোনের কথার পিঠে কিছু বলল না মেসবাহ। অদ্ভুত এক অস্বস্তিতে ভরে উঠেছে তার মন। উল্লাসী আবার কেমন নাম? এমন নামও বুঝি মানুষের হয়? আমার তো খারাপ লাগেনি, তবে অনেক ছোট। আমার চেয়ে 5 বছরের ছোট। এটাই তো সমস্যা। তুই জাস্ট ভাব তাহলে আমাদের মাঝে বয়সের পার্থক্য ঠিক কত হতে পারে। তবে এসব কথা আব্বাকে কে বোঝাবে? সে তো কিছু শুনতাই নারাজ। চিন্তিত গলায় অনা বলল, এসব আমাকে কেন বলছো? নিশ্চিত আমাকে আব্বার কাছে পাঠানোর পায়তারা করছো তুমি। তুই তো আমার একমাত্র ছোট আদরের বোন। তুই না বুঝলে এসব আর কে বুঝবে বল? অসম্ভব। আমি এসব নিয়ে আব্বার সাথে কথা বলতে পারবো না। বোনের হাত চেপে ধরল মেসবাহ। অসহায় গলায় বলল, প্লিজ তুই আমার শেষ ভরসা। ভাইয়ের হাতের মাঝ থেকে হাত ছাড়িয়ে দরজার দিকে এগুতে এগুতে অনা বলল, এত বড় একটি বিষয় নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না। তাছাড়া আমি পারবও না কিছু বলতে। তোমার বিয়েতে অমত থাকলে তুমি আব্বাকে সব খুলে বলো। আব্বা এতটাও পাষাণ না যে তোমার সমস্যা বোঝার চেষ্টা করবে না। অনা ঘর ছেড়ে বেরিয়ে যেতেই হতাশ মনে উঠে দাঁড়ালো মেসবাহ। উল্লাসী নামের মেয়েটির চেহারা বারবার ভেসে উঠছে তার সামনে। বাচ্চাসুলভ আচরণ তার মাঝে আছে কিনা তা জানা নেই, তবে মেয়েটির দুধে আলতা গায়ের রঙের মাঝে চিকন স্বাস্থ্যের লম্বা চওড়া গড়নের চেহারায় বাচ্চা বাচ্চা ভাব রয়েছে। বড় বড় দুটি চোখ, তোরতোরা নাক, চিকন ঠোঁট যেন তার বয়সের অপরিপক্কতা বোঝাতে উঠে পড়ে লেগেছে। তবে জোর করে মেয়েটি চলনে এক অস্বাভাবিক মন্থরতা এনেছে তার অপরিপক্কতা ঢাকার চেষ্টায়। যদিও বা তা আদৌ কোনো কাজে দিয়েছে বলে মনে হয় না। লম্বা কিছু দম ছেড়ে দরজা টেনে নিজের ঘরে ঢুকে টি শার্ট খুলে একটি স্যান্ডো গেঞ্জি পরে নিল মেসবাহ। তারপর খুব ধীরে সুস্থে এগুলো নিচতলার দিকে। একটি পার্টি বিছিয়ে তার সামনে হলুদ সহ নানান ফলমূল সাজিয়ে অপেক্ষা করছে অর্পা। তার পাশের চেয়ারে 3 বছরের মেয়ে মৌমিকে কোলে নিয়ে বসে বোনের কার্যক্রম দেখছে মাঝহারুল। 7 মাসের বাচ্চাকে রেখে জ্যোতি যেদিন চলে গিয়েছিল মাঝহারুলকে ফেলে, সেদিন বুকটা ফেটে অর্ধেক হয়ে গিয়েছিল তার। শ্বাস নেয়া ভুলে গিয়েছিল, পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল তার। জ্যোতি কিভাবে পারল এত বড় একটি পাপ করতে? বিশ্বাস হচ্ছিল না তার। মেনে নিতে পারছিল না। দীর্ঘদিন যাবৎ বাস্তবতা ছেড়ে দূরে পালিয়ে বেরিয়েছে। তবে সবশেষে ছোট্ট মৌমির মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হয়েছে তাকে। কঠিন কিছু বাস্তবতা মেনে তাকে এগুতে হয়েছে পৃথিবীর বুকে। সব কিছুকে ভাষায় প্রকাশ করা গেলেও কষ্টকে তেমন একটা প্রকাশ করতে পারা যায় না। কারণ কিছু কষ্ট থাকে যা কখনোই কাউকে বলা যায় না। নিজের মাঝেই চেপে রাখতে হয় দিনের পর দিন। আপন মানুষের দেয়া কষ্টও হয়তো এর মাঝেই একটি। আমার জিনিস কইরে? শার্টের বোতাম খুলতে খুলতে বোনের দিকে এক নজর তাকিয়ে মুবিন বলল, প্রতিবারই তোর জন্য কিছু না কিছু আনতেই হবে? তা আনতে হবে না। 2টো নয় 3টে নয়, তোমাদের একমাত্র আদরের ছোট বোন আমি। আহারে, তাতে যেন উনি সব উদ্ধার করে ফেলেছে। এমন করলে কিন্তু হবে না। ভালোই ভালোই কি এনেছ দেখিয়ে দাও।
ক্লান্ত শরীর বিছানায় মেলে ঠোঁট ভর্তি হাসির ফোয়ারা ছেড়ে বোনের দিকে তাকালো মুবিন। ভার্সিটি থেকে সকাল সকাল রওনা হলেও গ্রামে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল পড়ে গেছে। ভাইয়ের বিয়ের খবর হঠাৎ করে পাবার ফলে টিকিট কাটার মতো সময় না পাওয়াতে অর্ধেক পথ দাঁড়িয়েই আসতে হয়েছে তাকে, যার ফলে কোমরটা ব্যথায় চিনচিন করছে। তবুও এসবের মাঝে ছোট্ট বোনটির এক একটি কর্মকাণ্ড যেন শান্তির অপর নাম। হাজারো ক্লান্তি নিয়ে বাড়ি ফেরার পর বোনের প্রতিটি মুখের ধ্বনি নতুন উদ্যমে চলার শক্তি বয়ে আনে। এরই নাম বুঝি ভাইবোনের ভালোবাসা। তুমি কি সত্যিই আমার জন্য কিছু আনোনি? বোনের অসহায় মাখা মুখের দিকে চেয়ে এ পর্যায়ে মুবিন বলল, ব্যাগ খুলে দেখ। ভাইয়ের অনুমতি পাওয়া মাত্র ব্যাগ খুলে একে একে সব বের করতে শুরু করল অনা। কিছু চকলেট সহ একটি বই হাতে নিয়ে সে এগিয়ে এল মুবিনের দিকে। মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে বলল, আমার সাজগোজের জিনিস কই? তাছাড়া বই এনেছ কেন? আমি কি এসব পড়ি? পড়িস না? তবে থাক। চৈতালি বই পড়তে ভালোবাসে, ওকেই না হয় বইটি দিয়ে দিব। চৈতালিটা কে? আরে চৈতালি আমার বান্ধবী। তুমি কেন যে ওর নাম মনে রাখতে পারো না? হ্যাঁ, মনে পড়েছে। বেশ হয়েছে, এবার চলো। নিচে হলুদ নিয়ে সবাই অপেক্ষা করছে। মেজভাইকে এক চিমটি হলুদ লাগিয়ে দিয়ে এসো তো। শরীর সায় না দিলেও বোনের কথা মতো বিছানা ছেড়ে উঠে একটি টি শার্ট পরে নিল মুবিন। তারপর আয়নায় একবার নিজের চেহারা দেখে চোখে চশমা চাপিয়ে এগুলো বোনের পিছু পিছু। আজকাল পড়াশোনার চাপ খুব বেড়ে গেছে। রাত জেগে পড়লেই মাথার যন্ত্রণায় ছটফট করতে হয় সারাদিন। এমবিএটা কোনো মতে শেষ করলেই এসবের হাত থেকে মুক্তি পাওয়া যায় ভেবে নিজেকে বুঝো দিয়ে আসলেও আজকাল বুঝেও শরীর টিকছে না। পড়াশোনার সকল অধ্যায় কবে চুকবে কে জানে। মুবিন ভাইনা, কেমন আছেন? এক পলক পাশ ফিরেই চোখ সরিয়ে নিল মুবিন। অস্পষ্ট গলায় জবাব দিল, ভালো। ভালো থাকলেই ভালো। তা দিনকাল ভালো যাচ্ছে তো? শুনলাম আপনার নাকি ভার্সিটির কোনো মেয়েকে মনে ধরেছে। চৈতালির কথা শেষ হতেই মুবিনের ফর্সা তসতসে মুখ নিমেষেই কুঁচকে লাল হয়ে এল। কঠিন কিছু কথা চৈতালির উদ্দেশ্যে শোনাতে গিয়েও নিজেকে সামলে নিল সে। কয়েক কদম এগিয়ে গিয়ে ভাইয়ের মুখে হলুদের ছোঁয়া লাগিয়ে তার পাশে বসল মুবিন। উদাস মনে আশেপাশের পরিবেশের দিকে দৃষ্টি দিতেই মাথা বেয়ে শরীরে পানির উপস্থিতি টের পেয়ে পিছন ফিরে তাকাতেই খিলখিলিয়ে হেসে উঠল অনা এবং চৈতালি। কি হলো এটা? তাকে ছাড়া আর কেউ কি নজরে আসেনি তাদের? রং এবং পানি খেলার মাঝ থেকে উঠে মৌমিকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে এল মাঝারুল। গম্ভীর প্রকৃতির এই মানুষটিকে হাসি ঠাট্টার দুনিয়া একদমই টানে না, বরং দুই মেরু এক হওয়া মাত্র তা বিকর্ষণে লেগে যায়। মেয়েকে বিছানায় বসিয়ে আলমারি খুলে লেহেঙ্গা বের করল সে। তারপর তা মেয়ের কাছে রেখে পা বাড়াল তার পিতা আলাউদ্দিন শেখের ঘরের দিকে। হঠাৎ করেই বিষয়টি মাথায় এসেছে তার। মনভুলো স্বভাবের কারণে হয়তো খানিক বাদে তা মাথা থেকে বেরিয়েও যাবে। তার আগেই না হয় একবার এ বিষয়ে বাবার সঙ্গে আলোচনা করে আসা যাক। আব্বা, আসবো? আছরের নামাজ সেরে তসবিহ সহ জপছিলেন আলাউদ্দিন শেখ। অবশ্য বছর 2 আগে হজ করে আসার পর থেকে তার নামের পূর্বে একটি হাজি শব্দ যোগ হয়ে পুরো নাম হয়েছে হাজি আলাউদ্দিন শেখ। গ্রামে প্রভাবশালী হবার কারণে তাকে সম্মান থেকেই হোক বা ভীতি, সকলে তাকে হাজি সাব নামেই ডেকে আসছেন। নামাজ কালাম অথবা দান দক্ষিণায় তার কমতি না থাকলেও মুখের ভাষায় কিছুতেই নিজেকে আয়ত্তে আনতে পারছেন না তিনি।
ইচ্ছে না থাকা সত্ত্বেও মাথা ঠান্ডা রাখায় ব্যর্থ হওয়ায় বেশ কিছু সময় মুখের ভাষা নোংরা করে ফেলছেন। অবশ্য তাতে খুব বেশি একটা চিন্তিত বলে মনে হচ্ছে না তাকে। তার সকল চিন্তা আপাতত এসে আটকে আছে মেজ ছেলের বিয়েতে। বড় ছেলের বিয়ের 2 বছরের মাথায় ছেলের বউ তাকে ফেলে চলে যাবার পর থেকেই পাড়ায় এক প্রকার ছি ছি পড়ে গিয়েছিল তাদের নিয়ে। তবে তার হজ সেরে আসার পর তা কমলেও সেই একই চিন্তা খেয়ে যাচ্ছে তাকে। আবারও একই অঘটন ঘটবে না তো? আব্বা, আপনি যা করছেন তা কি আরেকটিবার ভাবা যায় না? মেয়েটির বয়স খুবই কম হয়ে যায়। বড় ছেলের কথায় জায়নামাজ ছেড়ে দৃষ্টি সরিয়ে তার দিকে তীক্ষ্ণ ছুঁড়ে আলাউদ্দিন শেখ বললেন, তোমার পত্নীর বয়স কি কম আছিল? জ্যোতির কথা থাক আব্বা। কেন? তা থাকব কেন? তুমি কি চাইতেছ তোমার ভাইও তোমার মতো পত্নীহারা হোক? লোকজন ছি ছি করুক তোমার ভাইরে নিয়া? না, তাইলে এইখান থাইকা যাও। নিজে যেইখানে নিজের পত্নীরে ধৈরা রাখবার পারো নাই সেইখানে তোমার মুখে এইসব কথা মানায় না। বুক চিরে বেরিয়ে আসা একটি দীর্ঘশ্বাস গোপন করল মাঝহারুল। ধীর গলায় সে বলল, এটা বাল্যবিবাহ হচ্ছে। আপনার নামে কেসও হয়ে যেতে পারে। হে হে শালার পুতো, পুলিশকে ভয় দেখাও আমায়। এসব পকেটে নিয়ে আমি ঘুরি। যাও এখন। তোমার ব্যর্থ মুখখানা নিয়ে এবার তুমি বিদায় হও। শান্ত পায়ে বাবার ঘর ছেড়ে বেরিয়ে নিজের ঘরে ফিরে এল মাঝহারুল। এই স্বল্প সময়ের মাঝেই মৌমি লেহেঙ্গার নিচের পাটটি টানাটানি করে পড়ে ফেলেছে। যদিও বা তা ঠিক জায়গা মতো নেই, তবুও দেখতে মন্দ লাগছে না। মেয়েটির চেহারা অবিকল হয়েছে জ্যোতির মতো। জ্যোতির মতো ছোট ছোট দুটি চোখ, তর্ত্রা নাক, খাড়া দুটি কান। তার এবং জ্যোতির বিবাহিত জীবন অল্পদিনের হলেও মাঝে মধ্যে প্রায়ই তাকে খরগোশের বাচ্চা বলে ডেকে উঠত মাঝহারুল। ডাক শুনে নাক ফুলিয়ে আহ্লাদে গদগদ করলেও আড়ালে কি হাসত জ্যোতি। গরমের ভেতর শেরওয়ানি গায়ে চাপিয়ে বসে থাকা যেখানে দায় হয়ে পড়েছে সেখানে চারপাশে কিছু উটকো ঝামেলা নিয়ে খানিকক্ষণ বসে মেজাজ সপ্তমে উঠে গেছে মেসবাহর। সাধেই কি গ্রামের মেয়েদের পছন্দ নয় তার? কি আছে তার মাঝে? সে কি চিড়িয়াখানার কোনো প্রাণী? তাকে ঘিরে কেন এত হইচই? আর কেনই বা সকলে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকে ঘিরে রয়েছে? হাতের মুঠ চেপে নিজেকে সামলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পারটি ছেড়ে উঠে দরজার দিকে এগুলো মেসবাহ। চাঁদের আলোয় উঠোনে তার বাবা আলাউদ্দিন শেখকে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে কারো হাত ধরে তাকে কোনো ব্যাপারে আশ্বস্ত করছেন তিনি। ভুল না হলে লোকটিই মেয়ের বাবা। কি কথা হচ্ছে তাদের মাঝে? নিশ্চয়ই তার মেয়েকে আজীবন খুশি রাখার প্রতিজ্ঞা করছেন তার বাবা। তবে তা কি আদৌ সম্ভব তার পক্ষে? তাছাড়া খুশি কি এক পাক্ষিক জিনিস, যা শুধু দিয়েই গেলাম কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না? বাপজান কিছু বলবা? আলাউদ্দিন শেখ মেসবাহর কাঁধে হাত রেখে প্রশ্নটি করতেই আস্থা খুঁজে পেল সে। বাবার দিকে চেয়ে ঢোক চেপে বলল, আব্বা, মেয়ের বয়স খুবই কম। আপনার প্রতি সম্মান রেখে আমি আপনার পছন্দসই মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। তবে এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে আমার মন কোনোভাবেই টানছে না। ছেলের কথায় চোয়াল শক্ত হয়ে এল আলাউদ্দিন শেখের। রুর গলায় তিনি বললেন, চুপচাপ পিড়িতে যাইয়া বইসা পড়ো। বর্দা মানসম্মান যা ডুবাই দিছিল তা কামাইতে আমার বহুদিন লাগছে। তুমিও তার পথে হাইটো না। বড় ভাই তো ইচ্ছা করে কিছু করেনি। তার ভাগ্যে যা লেখা ছিল তা হয়েছে। তাছাড়া বিয়ে তো সে আপনাদের পছন্দ মতোই করেছিল। আর আব্বা, আপনি আমাকে এত টাকা খরচ করে বাইরে থেকে লেখাপড়া শিখিয়েছিলেন কি আজ এত বড় একটি অন্যায় করার জন্য?
বেশি নাইচো না বাপজান, ভদ্র পোলার মতো যাইয়া পিড়িতে বসো, নয়তো আমার জুতা তোমার পিঠে। আল্লাহর কসম মাটিতে একখান পড়ব না। বাবার এমন কথায় খানিকটা চমকালেও নিজেকে সামলে নিল মেসবাহ। এরপর আর কিছুই করার বা বলার উপায় না পেয়ে নিরুপায় হয়ে আবারও ঘরে ফিরে এল সে। আশেপাশের সকলের দিকে এক পলক তাকিয়ে পাটির উপর জবুথবু হয়ে বসতেই কাজীর প্রবেশ ঘটল সেই ঘরে। নীরব দৃষ্টিতে কাজীর মুখের কথা শুনে একসময় শান্ত গলায় সে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। মাথার উপর ফুল স্পিডে ভনভনিয়ে ফ্যান চললেও কুলকুল করে ঘামছে উল্লাসী। তাকে ঘিরে চারপাশে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষ। নতুন বউ দেখতে আসা পাড়ার মহিলাদের ভিড়ে গরমের তোপে একদম হাঁসফাঁস অবস্থা তার। অপরদিকে শাড়ি এবং গহনার ভার সব মিলিয়ে নিজেকে পুরো পাগল পাগল লাগছে। সব ছেড়ে ছুঁড়ে এক দৌড়ে ছুটে যেতে ইচ্ছে করছে নিজের বাড়িতে। তবে সেখানেও বারণ রয়েছে। ছোটমা খুব ভালো করে তাকে বুঝিয়ে দিয়েছে এ বাড়িতে আসার পর কি কি করণীয় তার। এমন কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছেন যে কাজে এবাড়ির লোক অসন্তোষ হয়। তবে আপাতত কিছুই ভাবতে ইচ্ছে করছে না তার। চোখজোড়া জ্বলছে ফেলা আসা ছোট্ট বোনটির জন্য। বুকের ভেতরটায় হাহাকার করছে। ছোট মা নিশ্চয়ই সুহাকে নানান জিনিস বলে কয় যত্ন সহকারে খাওয়াবে না। তাহলে কি আজ পুরো রাত না খেয়েই কাটাবে সুহা? বৌমা, এটা খাও। খুব কাছ থেকে এক মেয়েলি কণ্ঠস্বর কানে আসায় চোখজোড়া তুলে সামনে তাকাতেই বেশ বয়সী এক মহিলাকে দেখতে পেল উল্লাসী। তার দিকে ড্যাবডেবে চোখে তাকাতেই তিনি আবারও বলে উঠলেন, কি ব্যাপার? নাও। জামাইয়ের খাওয়া দুধ একটু হলেও খাইতে হয়। অর্ধপূর্ণ দুধের গ্লাসের দিকে হাত বাড়িয়ে তা এক চুমুক খেয়ে আবারও ফিরিয়ে দিল উল্লাসী। তারপর আর চোখে পাশের মানুষটির দিকে তাকাতেই বুকের ভেতরটায় টিপটিপ করে উঠল। বেশ উঁচু স্বাস্থ্যবান পুরুষই বলা চলে লোকটিকে। শ্যামবর্ণের শরীরের রঙের সাথে মুখ ভর্তি খোঁচা খোঁচা কালো দাড়িতে তাকে দেখতে কোনো অংশে দানবের চেয়ে কম লাগছে না। বেশ কিছুক্ষণ যাবৎ লোকটির পাশে বসে থাকলেও চোখ উঁচিয়ে তাকে দেখার সাহস হয়ে উঠেছিল না। কোথাও একটি জোরতা কাজ করছিল। ভাবি ও ভাবি, আমার ভাবি, প্রাণের ভাবি, এটা খাও তো। চিন্তা রাজ্যের বেড়াজাল ছিঁড়ে বাস্তবে প্রবেশ করতেই মুখের সামনে একটি চামচ দেখতে পেয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল উল্লাসী। এ বাড়িতে আসার পর থেকেই এটা সেটা তাকে খাইয়েই যাচ্ছে সকলে। ছোটমোটো এক পেটে এত খাবার আটবে কিনা তা একবারও ভেবে দেখছে না এরা। খানিকটা বিরক্ত হয়ে চামচের খাবার মুখে পুরতেই পুরো মুখ তেতো হয়ে উঠল উল্লাসীর। চোখমুখ কুঁচকে চামচ আঁকড়ে ধরে তাকে খাইয়ে দেয়া মেয়েটির দিকে তাকাতেই হো হো করে হেসে উঠল সে। তার দিকে বুড়ো আঙুল মেলে ধরে বলল, লবণের গল্প পড়নি? লবণের সেই ঐতিহাসিক গল্পের স্মৃতিচারণ করতেই তোমাকে সামান্য লবণ খাইয়ে দিলাম আর কি। পাশ থেকে তার সমবয়সী আরও একজন মেয়ে এসে বলল, তুমিও না? এত বোকা মানুষ হয়? চিনি এবং লবণের মাঝেই পার্থক্য করতে পারো না? তাদের করা উপহাস উপেক্ষা করে উল্লাসী খুব কষ্টে মুখ ভর্তি লবণ গিলে ফেলতেই দরজা ঠেলে এক গ্লাস পানি হাতে ঘরে প্রবেশ করল অর্পা। অনা এবং চৈতালির করা কার্যকলাপে তাদের সামান্য ঝেড়ে সে এগিয়ে এল ভাই এবং ভাই বউয়ের দিকে। পানির গ্লাস ভাইয়ের বউয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ইস কি একটা অবস্থা! মেয়ে দুটো আচ্ছা পাজি হচ্ছে দিনকে দিন। আর মেসবাহ তুইও দেখছিসই যে ওরা এসব করছে, তখন ওদের নিষেধ করবি না? এ পর্যায়ে মুখ খুলল মেসবাহ। গম্ভীর গলায় বলল, আমি কি করে জানব ওরা চিনি না লবণ খাওয়াচ্ছে? তাও তো কথা। এই উল্লাসী কতটুকু খাইয়েছে রে?
খারাপ লাগছে কি? অর্পার করা প্রশ্নে মাথা ঝাঁকালো উল্লাসী, যার অর্থ ঠিক বোধগম্য হল না অর্পার। তবুও গলা হালকা প্রশস্ত করে ঘরে থাকা সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে কিছু একটা বলতেই একে একে ঘর ছেড়ে বেরিয়ে গেল ভিড় জমানো সকলে। তারপর ভাইয়ের হাত ধরে তাকে উঠিয়ে বাইরে টেনে এনে বলল, তুই আপাতত বাইরে থাক, ঘরে আমার কিছু কাজ আছে, কাজ হয়ে গেলেই তোকে ডাকব। ঠিক আছে। লম্বা বারান্দা ধরে সামনে এগুলো মেসবাহ। বুকের ভেতরটায় প্রচুর ছটফট করছে তার। মনে চলা কথাগুলো দ্রুত গতিতে বারবার কানে এসে ঠেকেছে। এমনটা তার সঙ্গে শেষ কবে হয়েছিল মনে করার চেষ্টা করল মেসবাহ। দেশ ছেড়ে প্রথম যেদিন পা রেখেছিল বিদেশের মাটিতে, সেদিন ঠিক এমন অদ্ভুত অনুভূতিই হচ্ছিল তার সঙ্গে। নিজের দেশ ফেলে অচেনা অজানা এক দেশে পাড়ি জমানোয় অদ্ভুত এই অনুভূতি হওয়াটা অস্বাভাবিক ছিল না। তবে আজ ঠিক কেন এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে? বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। খানিকক্ষণ আগের গরমের সেই ভ্যাপসা ভাবটি এখন আর নেই। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে পুরো ঘর শীতল করে তুলেছে। হাড় কাঁপানো ঠান্ডা না হলেও বাতাসের তীব্রতার কারণে খানিকক্ষণ পরপর শরীরে কাঁটা দিয়ে উঠছে উল্লাসীর। সাথে মেঘের গর্জনে ভয় বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। সুহা কি করছে এখন? মেঘের ডাকে ভয় পাচ্ছে না তো? ভয় পেলেও কি ছোট মা তাকে নিজের বুকে চেপে ধরছে, যেমনটা সে পরম মমতায় বুকে আঁকড়ে ধরত সুহাকে? হ্যাঁ, ছোট মা কথা দিয়েছে তাকে। বিয়েটা করলে খোকনের মতো সুহাকেও ভালোবাসবেন তিনি। তাহলে আজ নিশ্চয়ই সুহা এবং খোকন দুজনকে একসাথে বুকে আঁকড়ে নিয়ে বসে রয়েছেন ছোট মা। তোমার নাম যেন কি? পুরুষালী কণ্ঠ কানে আসতেই সম্মুখে চাইল উল্লাসী। কাপা গলায় জবাব দিল, উল্লাসী। কে রেখেছে এই নাম? মা। তোমার মাকে তাহলে দেখতে হচ্ছে। অদ্ভুত এক নাম রেখেছেন উনি। উল্লাসী গ্রামের এক মহিলার মাথায় এমন নাম এল কি করে তা সত্যিই ভাবাচ্ছে আমায়। আমার মা গ্রামের ছিলেন না। উনার বাবার বাড়ি ঢাকায়। বাবাকে বিয়ে করার পর উনি গ্রামে এসেছেন। মেসবাহ একটি চেয়ার টেনে উল্লাসীর মুখোমুখি বসে বলল, ইন্টারেস্টিং। লাভ কেস নাকি? হু, গ্রেট। কয় ভাইবোন তোমরা? প্রশ্নটি প্রচুর কষ্ট দেয় উল্লাসীকে। তবুও জবাব দিতে হয়। যেখানে সকল প্রশ্নের উত্তর আছে সেখানে তার এই প্রশ্নের উত্তর থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে এ প্রশ্নটির উত্তর না থাকলেই হয়তোবা ভালো হতো। 3 ভাই বোন। চোখের কাজল লেপটে পুরো মুখ ছড়িয়ে গেছে তোমার। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো তুমি। ওপাশটায় ওয়াশরুম। মেসবাহ হাতের ইশারা করতেই বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে এগুলো উল্লাসী। লোকটি দেখতে দানব দানব হলেও কথা বলার ভঙ্গি অত্যন্ত মনোরম। ম্লান হেসে আয়নায় নিজের চেহারা দেখেই আতকে উঠল উল্লাসী। বাড়ি ছেড়ে আসার সময় কেঁদেছিল সে। বাবা এবং সুহাকে বুকে চেপে ধরে প্রচুর কেঁদেছিল। তবে তাতে কাজলের এত ভয়ঙ্কর অবস্থা হবে তা মোটেও ধারণায় ছিল না তার। বালতিতে জমানো পানি থেকে একচল পানি উঠিয়ে খুব দ্রুত চোখে মুখে দিল উল্লাসী। আশপাশে খুঁজে সাবানের সন্ধান না পেয়ে হতাশ হয়ে শাড়ির আঁচল দিয়ে কাজল মোছার কাজে লেগে পড়ল সে। নিচে শুতে সমস্যা হবে না তো তোমার? গামছায় চোখমুখ মুছে মেঝেতে বিছানো চাদরের দিকে তাকিয়ে উল্লাসী ধীর গলায় বলল, না। গুড। শুয়ে পড়ো এখানে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরের আলো নিভিয়ে বিছানায় এসে শরীর মেলে দিল মেসবাহ। সারাদিনের চিন্তা এবং ক্লান্তির চোটে ঘুমে চোখজোড়া আচ্ছন্ন হয়ে আছে তার। তাই বিছানায় শোয়ামাত্র ঘুমের রাজ্যে পাড়ি জমাল সে।
অপরদিকে খানিকক্ষণ গামছা হাতে সেখানেই দাঁড়িয়ে থাকার পর অন্ধকার ঘরে হাতুড়িয়ে হাতুড়িয়ে সামনে এগুলো উল্লাসী। ছোটমার কথামতো স্বামীর একটি কথাও অগ্রাহ্য করা যাবে না, তাতে উপরওয়ালা নারাজ হবে। শুধু শুধু উপরওয়ালাকে নারাজ করে কি লাভ? দীর্ঘশ্বাস ফেলে একদণ্ড ভেবে পরনের শাড়ি খুলে তার ভেতর সকল গহনাদি খুলে তা মাথার কাছে রাখল উল্লাসী। তারপর নিশ্চিন্তমনে নিদ্রার আয়োজন করল। ভয় লাগছে তার। অচেনা এক বাড়িতে এই প্রথম একা রয়েছে সে। না সাথে আছে সুহা আর না বাবা। বউ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত বেশি হয়ে যাবার কারণে বাড়ি না ফেরার সিদ্ধান্ত নিল চৈতালি। একদম কাল সকালেই না হয় বাড়ি ফেরা যাবে, তবে বাবাকে খবর খানা পৌঁছে দিতে হবে। অনার ঘর ছেড়ে বেরিয়ে চৈতালি এগুলো আলাউদ্দিন শেখের ঘরের দিকে। ও ঘরে একটি টেলিফোন রয়েছে, যা দিয়েই বাড়ির বাইরে থাকা সকল সদস্যের খবরাখবর নেওয়া হয়। তাদের বাড়িতেও অবশ্য একটি টেলিফোন রয়েছে, তবে তা বেশ পুরনো আমলের, দাদার কালের। গুনগুনিয়ে গান গাইতে গাইতে ধীর পায়ে লম্বা বারান্দা ধরে এগুচ্ছিল চৈতালি। আচমকা পেছনে থেকে হালকা টান অনুভব করল সে। কিছু বুঝে উঠার আগেই অন্ধকার আচ্ছন্ন একঘরে নিজের উপস্থিতি টের পেয়ে আটকে উঠল বুকের ভেতরটা। তবে পরমুহূর্তেই ঘাড়ে পড়া এক একটি চিরচেনা নিঃশ্বাসে আত্মায় পানি ফিরে এল তার। ঠোঁটে ফুটল একরাশ মিষ্টি হাসি। খুব প্রেম পাচ্ছে বুঝি? জবাবে চৈতালির কানে ঠোঁট ঠেকিয়ে ফিসফিসিয়ে মুবিন বলল, ভালোবাসি। পরম আবেশে চৈতালি চোখজোড়া বুজে সজোরে কিছু নিঃশ্বাস ছেড়ে পেছনে ফিরে জড়িয়ে ধরল মুবিনকে। 2 মাস আগে রোজার ঈদের ভেতর শেষ দেখা হয়েছিল তার মুবিনের সঙ্গে। তারপর মাঝে মধ্যে টেলিফোনে কথা হলেও তার স্থায়িত্বকাল খুব বেশি দীর্ঘ ছিল না। তবে ভালোবাসায় দূরত্ব থাকা উচিত। দূরত্ব কখনোই ভালোবাসা কমাতে পারে না, সম্পর্ক নষ্ট করতে পারে না। এতে শুধুই ভালোবাসা বাড়ে। যে ভালোবাসার নেই কোনো সীমা পরিসীমা। কাঁদছ? মুবিনকে ছেড়ে তার মুখোমুখি দাঁড়িয়ে চৈতালি বলল, তোমার জন্য কাঁদতে আমার বই গেছে। না কাঁদলেই ভালো। এখন কাঁদতে দেখলে মার একটাও মাটিতে পড়ত না। তা বই পেয়েছ? পেয়েছি। নিজে না দিয়ে অনাকে দিয়ে দেয়ানোর কি দরকার ছিল? আবার ওকে ও নাকি বলেছ চৈতালিকে? হেসে উঠল মুবিন। দুহাতে চৈতালির কোমর চেপে তাকে শরীরের সাথে লেপ্টে নিয়ে বলল, আর নিজে যে আমাকে পানিতে চুবানি খাওয়ালে তা কিছুই না? ইস, নিজে কেন আমার উপর চোখ রাঙ্গালেন? আর নিজে যে বললে আমার নাকি ভার্সিটিতে কাকে মনে ধরেছে। তো ধরেনি? কাউকে মনে না ধরলে আমাকে ছাড়া দিনের পর দিন কিভাবে কাটাও তুমি? কষ্ট হয় না একটুও বুঝি? হয়তো প্রচুর কষ্ট হয়, তাই তো একবার কাছে পেলেই সবটা একেবারে উসুল করতে লেগে পড়ি। বলেই চৈতালির গালে এলোপাথারি চুমু দিতে শুরু করতেই নিজেকে মুবিনের বাহুডোর থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল চৈতালি। দুহাতে মুবিনের ঠোঁট চেপে ধরে লাজুক এক হাসি ঠোঁটে ফুটিয়ে সে বলল, কেউ দেখে ফেলবে তো? দেখি ছাড়ো। আজ রাতে এখানে থাকবো তা বাবাকে জানাতে হবে। বেশি রাত হয়ে গেলে আবার তোমার আব্বা শুয়ে পড়বেন। হাতের বাঁধন শিথিল করে মুবিন বলল, তাহলে চাচাকে খবরটা দিয়ে দ্রুত ছাদে চলে এসো। আমি অপেক্ষা করব। মোটেও না। ঘুম ভেঙে অনা আমাকে কাছে না পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে, ও উঠবেই না। সারাদিন প্রচুর দৌড়ঝাঁপ করেছে। শুলেই দেখবে ঘুমে তলিয়ে গেছে। জি না, আপনার চালাকি আমি খুব বুঝি।
জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করে যান, ঘুমিয়ে পড়ুন। নিজেকে মুবিনের হাত থেকে ছাড়িয়ে দৌড়ে অন্ধকারে মিশে গেল চৈতালি। মুবিন গ্রামে এলেই বুকের ভেতরটা সবসময় ছটফট করতে থাকে তার। এই বুঝি মুবিন আসবে আর তাকে ভাসিয়ে নিয়ে যাবে ভালোবাসার অথই সাগরে। এত সুখ কেন ভালোবাসায়? দরজায় কড়া নাড়ার শব্দে ঘুমে ব্যাঘাত ঘটায় আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এগুতেই মেঝেতে গুটিসুটি মেরে শুয়ে থাকা উল্লাসী নজরে এল মেসবাহর। মেয়েটির গায়ে ব্লাউজ এবং পেটিকোট ছাড়া তৃতীয় কোনো বস্ত্র নেই। বিয়ের শাড়ি পরে রয়েছে মাথার কাছে। দীর্ঘশ্বাস ফেলে উল্লাসীর দিক থেকে নজর সরিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অনার উদ্দেশ্যে সে বলল, নিচে আসছি, তুই যা। তারপর এগুলো ওয়াশরুমের দিকে। চোখ মুখে কোনোরকম পানির ঝাপটা মেরে আবারও ফিরে এল ঘরে। উল্লাসীর পাশে দাঁড়িয়ে গলা উঁচিয়ে ডেকে উঠল তাকে। মোটা পুরুষালী গলায় নিজের নাম উচ্চারিত হচ্ছে শুনেও চোখ মেলল না উল্লাসী। গতকালের সারাদিনের ধকলের পর মেঝেতে শরীর মেলে দেওয়ার পরপরই শরীরের ব্যথায় পুরো শরীর চিনচিন করছিল তার। ব্যথাজর্জর শরীর নিয়ে কখন ঘুমে তলিয়ে গিয়েছিল সেটিও অজানা। তবে আপাতত ঘুমের ভাব কাটিয়ে উঠতে ইচ্ছে করছে না তার। আরও কয়েকদণ্ড শুয়ে শুয়ে সুহার সঙ্গে কাটানো মধুর কিছু সময়ের স্মৃতিচারণ করতে মন উঠে পড়ে লেগেছে। এই উল্লাসী, উঠো, উঠে দ্রুত তৈরি হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। মেসবাহর অনুপস্থিতিতে খানিকক্ষণ সেভাবেই কাটানোর পর চোখজোড়া মেলে চারপাশটায় নজর দিল উল্লাসী। এবং প্রায় সাথে সাথেই বুকের ভেতরটা কেঁপে উঠল তার। তার স্বামী তাকে ডাকছিল, অথচ সে তার কথার অবাধ্য হয়ে নিশ্চিন্তায় সেভাবেই পড়ে রয়েছিল। তার এই কাজের ফলে উনি কি অসন্তোষ হবেন? আর অসন্তোষ হলেই বা কি করবেন? বকবেন নাকি মারবেন? আতকে উঠা মন নিয়ে দ্রুত উঠে দাঁড়াল উল্লাসী। মেঝেতে বিছানো চাদর এবং বালিশ উঠিয়ে শাড়ি গায়ে জড়াতেই ঘরে আগমন ঘটল মোর্শেদা বেগমের। এক নজরে ছেলের বউকে আদ্যপান্ত দেখে তিনি বললেন, মেসবাহ তোমার সঙ্গে কোনো বাজে ব্যবহার করেছে কি? হঠাৎ এমন প্রশ্নে ঘাবড়ে গেল উল্লাসী। ঢোক চেপে ধীর গলায় বলল, উহু। অস্থির মনে শান্তি ফিরে পেলেন মোর্শেদা বেগম। এগিয়ে এসে উল্লাসীর চুলে হাত রেখে জানতে চাইলেন, গোছল দাওনি? উহু। কেন? তেমন কিছু কি হয়নি? মোর্শেদা বেগমের ছোড়া প্রশ্ন ঠিক বুঝে উঠতে পারল না উল্লাসী। মেঝের দিকে তাকিয়ে সে হাতের নখ কচলাতে শুরু করতেই ওপাশ থেকে মোর্শেদা বেগম আবারও বললেন, পাক পবিত্রতা আল্লাহর নেয়ামতের অংশ। এসব করার পর সবসময় গোছল করে নাপাক শরীর পবিত্র করে নিবা, বুঝছ? মাথা নেড়ে উল্লাসী সম্মতি জানাতেই তার শাড়ির দিকে নজর দিলেন মোর্শেদা বেগম। ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে বললেন, শাড়ি পরতে জানো না? উহু। সমস্যা নেই, তুমি গোছলের জন্য ঢোকো, আমি অর্পাকে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কলা পাতা রঙের শাড়িটা পরবে। মেসবাহর পছন্দের রং উইটা। মিষ্টি এক সকাল। চারিপাশ থেকে বেয়ে আসা হিমেল হাওয়া, নরম দুটুকরো রোদ, আশপাশের সজীব করা প্রকৃতি, সবুজে ঘেরা গাছগাছালির ডালে বসে নির্বিকারভাবে ডেকে যাওয়া পাখির সুমধুর কণ্ঠ সব মিলিয়ে এক মণিমুগ্ধকর পরিবেশ। মুগ্ধতায় মন ভরে উঠার মতো পরিবেশ হলেও তা স্পর্শ করতে পারল না মেসবাহকে। মনের গহীনে ভেসে বেড়ানো মেয়েটির সঙ্গে কোনো দিক দিয়েই মিল নেই উল্লাসীর। নিজের সহধর্মিনীর বেশে কোনোভাবেই সে বসাতে পারছে না তাকে। অস্থির লাগছে। বুকের ভেতরটায় অদ্ভুত এক কষ্ট হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে ছাদের রেলিংয়ে হাত রাখতেই পেছনে থেকে বড় বোন অর্পার গলার স্বর শুনতে পেল মেসবাহ।
চাপা গলায় সে কাউকে আদেশ দিয়ে যাচ্ছে, সাজ যেন কোনোভাবেই নষ্ট না হয় এবং মেসবাহ যা বলবে সবটাই চুপচাপ শুনে তা মেনে নেবে। ঠিক আছে। বোনের কথা শুনে আর বুঝে উঠতে বাকি রইল না ঠিক কাকে আদেশ দিয়ে তার কাছে পাঠানো হচ্ছে। লম্বা কিছু দম ছেড়ে আকাশপানে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর পেছনে ফিরল মেসবাহ। তার সম্মুখে দাঁড়ানো উল্লাসীর আপাদমস্তক দেখে গম্ভীর মুখে বলল, কে সাজিয়ে দিয়েছে? জবাবে ক্ষীণ গলায় উল্লাসী বলল, অর্পা আপা। আর সাজবে না ওর কাছ থেকে? জি, আচ্ছা। তোমাকে মোটেও ভালো দেখাচ্ছে না এই সাজে। তাছাড়া তোমার বয়সও নয় এখন সেজেগুজে স্বামীর দৃষ্টি আকর্ষণ করবার। আচ্ছা, যাও গিয়ে শাড়ি বদলিয়ে অন্য কিছু পরে নাও। শাড়ি পরার সময় এখনো হয়নি তোমার। তাছাড়া ক্যারি করারও একটি ব্যাপার আছে। বুঝি না আমি। যে যা বলবে তাই তুমি করবে? একজন শাড়ি পরতে বলবে আরেকজন সং সাজিয়ে রাস্তায় নামিয়ে দেবে তাই তুমি মেনে নেবে? একবার আয়নায় তাকিয়ে দেখে নেবে না নিজেকে? এই হচ্ছে বাচ্চা মেয়েদের সমস্যা। নিজস্বতা বলতে এদের কিছুই থাকে না। ব্যাপারটা বোধগম্য হল না উল্লাসীর। সে নিজেকে দেখেছে আয়নায়। দেখতে তো বাজে দেখাচ্ছিল না তাকে। তারপরও কেন ভালো লাগলো না উনার? ছোটমা বারবার বলে দিয়েছেন স্বামীর মন জুগিয়ে চলতে। কিন্তু ঠিক কি করলে, কিভাবে সাজলে স্বামীর মন জোগাতে সফল হবে সে? সকালের খাবারের পাট চুকেছে বেশ খানিকক্ষণ। তবে এবাড়ির সকল সদস্যর সাথে একসাথে খেতে বসে সংকোচে কাজ করছিল উল্লাসীর। যার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও তেমন কিছু পেটে পুরতে পারেনি সে। এখন হালকা ক্ষুধাভাব পেলেও কাউকে কিছু বলা ঠিক হবে কিনা তা নিয়ে একরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এমতাবস্থায় শাড়ির আঁচলে টান অনুভব করতেই পিছন ফিরল উল্লাসী। ছোট্ট বছর চারেকের মতো এক বাচ্চা ঠোঁট ভর্তি হাসি নিয়ে তার আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে আসার আগে অবশ্য ছোটমা এবাড়ির আদ্যপান্ত জানিয়েছে তাকে। ছোট থেকে শুরু করে এবাড়ির প্রতিটি সদস্য সম্পর্কে দিয়েছে নানান তথ্য। যা ভুল না হলে এ মেয়ের নাম মৌমি। জন্মের পর মা ছেড়ে চলে গেলে বাবার ছায়ায় যে বেড়ে উঠছে ধীরে ধীরে। আশ্চর্যজনক হলেও তার নিয়তির সঙ্গে মেয়েটির নিয়তি অনেকটাই মিলে যায়। তবে অমিল শুধু রয়ে যায় একটি জায়গায়। মেয়েটির বাবা মায়ের ছায়া না খুঁজে নিজেই তার মা হয়ে উঠেছে, যা আজকালকার দিনে দুর্লভ এক ব্যাপার। দীর্ঘশ্বাস ফেলে চারিপাশে চোখ বুলিয়ে মৌমিকে কোলে উঠালো উল্লাসী। তারপর ধীর পায়ে এগুলো বিছানার দিকে। তুমিই কি আমার আম্মু? মৌমির ছোড়া প্রশ্নে একদণ্ড ভেবে উল্লাসী জবাব দিল, উহু। বাবা যে বলল তুমিই আমার আম্মু। বাবা যেহেতু বলেছে তাহলে হয়তো আমিই তোমার আম্মু। তাহলে প্রথমে কেন উহু বললে? এ প্রশ্নের ঠিক কি জবাব দেবে তা ভেবে পেল না উল্লাসী। মৌমির চুলে হাত বুলিয়ে বলল, জানো, তোমার মতো আমার ছোট্ট একটি বোন আছে। কি নাম ওর? আর কোথায় ও? আমাদের বাড়িতে। অহ, বুঝেছি। তাহলে তুমি ওর জন্যই এতদিন আমার কাছে আসনি না? বিবর্ণ ঠোঁটে হাসি ফুটল উল্লাসীর। মৌমির কপালে চুমু দিয়ে বলল, জানি না। তবে তোমার বাবা বললে ঠিক আছে। কেন? বাবা বললে ঠিক থাকবে কেন? কারণ বড়রা কখনোই মিথ্যে বলে না। তাছাড়া ছোটমাও বলে দিয়েছে এবাড়ির সকলের কথা মেনে চলতে। ছোটমা কে? ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করল মেসবাহ। তার উপস্থিতিতে চুপসে গেল উল্লাসী। শান্ত বেশে মৌমির হাত চেপে চুপচাপ বসে রইল সে। মেজো বাবা? ও মেজো বাবা। হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে মৌমির দিকে এগিয়ে এল মেসবাহ। একটি চেয়ার টেনে বসে আদুরে গলায় বলল, কি লাগবে আমার আম্মার?
কিচ্ছুটিই না। জানো, আম্মু এতদিন আম্মুর বোনের জন্য আমার কাছে আসেনি। আমার তো ওর জন্য রাগ হচ্ছে। মনে হচ্ছে ওকে একটি মেরে দাঁত ফেলে দেই। মৌমির কথা বোধগম্য হল না মেসবাহর। কপাল কুঁচকে সে জিজ্ঞাসু দৃষ্টিতে উল্লাসীর দিকে তাকাতেই বুকের ভেতর উথালপাতাল শুরু হয়ে গেল উল্লাসীর। মৌমি তাকে আম্মু বলায় কি রাগ করেছেন উনি? কিন্তু সে নিজে তো কিছু বলেনি। মৌমির বাবাই তো ওকে শিখিয়ে দিয়েছেন। ও বাবা, শিশি পেয়েছে। মৌমির কথায় তাড়াহুড়ো করে মেসবাহ চেয়ার ছেড়ে উঠে তার দিকে হাত বাড়াতেই পিছিয়ে গেল মৌমি। আহ্লাদি গলায় বলল, আম্মুর কাছে শিশি করব। এক পলক মেসবাহর দিকে তাকিয়েই মৌমিকে কোলে চাপিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে এগুলো উল্লাসী। উনি খেপেছেন, প্রচুর খেপেছেন। হয়তো সকালের মতো খানিকক্ষণ বকাবকিও করবেন। উল্লাসী সচকিত মনে মৌমিকে নিয়ে ঘরে ফিরে আসতেই তার কোল ছেড়ে নেমে একদৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল মৌমি। তার যাত্রাপথের দিকে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেসবাহ। এরপর গম্ভীর গলায় বলল, আম্মু তোমায় ডাকছে মৌমি। ঢোক চেপে হালকা মাথা নেড়ে উল্লাসী সম্মতি জানাতেই মেসবাহ আবারও বলল, কে শিখিয়েছে? ওর বাবা। ভাইয়ের কথা আসতেই খানিকটা নরম হয়ে এল মেসবাহ। দুকদম এগিয়ে বিছানায় শরীর মেলে দিয়ে চোখজোড়া বুজে কিছুক্ষণ কাটানোর পর ধীর গলায় সে বলল, শাড়ি এখনো বদলাওনি কেন? যা তুমি ঠিকঠাক রাখতে পারবে না সেগুলো পরবেও না। যে কাজে নিজে স্বাচ্ছন্দ্যবোধ করবে সেগুলোই করার চেষ্টা করবে। জি আচ্ছা, যাও শাড়ি বদলে অন্য কিছু পরে নাও। কিন্তু শাড়ি ছাড়া তো অন্য কিছু নেই আমার। চোখ মেলে উল্লাসীর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে মেসবাহ বলল, তোমার বাড়িতে কি পরেছ তুমি? সালোয়ার কামিজ। তাহলে ওগুলোই পরো। কিন্তু ছোট মা তো বলেছে মেয়েদের বিয়ের পর শাড়ি ছাড়া অন্য কিছু পরতে হয় না। বিরক্ত হল মেসবাহ। আবারও চোখ বুজে ছোট্ট কিছু নিঃশ্বাস ফেলে সে বলল, ইললজিক্যাল কথাবার্তা যত সব। চোখে আলো লাগছে। দরজা চাপিয়ে দিয়ে তুমি এখন যাও। আমি ঘুমোব কিছুক্ষণ। মেসবাহর আদেশ পেয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে পড়ল উল্লাসী। দরজা টেনে লম্বা বারান্দা ধরে সামান্য এগিয়ে একটি চেয়ারে বসে পড়ল সে। ভর দুপুরের চড়া রোদ গায়ে এসে লাগছে তার। তীব্র এই রোদের প্রখরতায় গায়ে জ্বালা ধরলেও নড়ল না উল্লাসী। রাশভারী চোখে তাকিয়ে রইল উঠানের দিকে। সেখানে ছোট একটি বিড়ালের পেছনে পেছনে দৌড়ে তাকে ধরার চেষ্টা করছে মৌমি। তীব্র রোদে তার পুরো শরীর ঘামে ভিজে উঠলেও চোখে মুখে তার অদ্ভুত এক উজ্জ্বলতা ফুটে উঠেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হবার উপক্রম। বিছানায় শরীর মেলে জোর গলায় কয়েকবার অনাকে ডেকে উঠল মুবিন। হঠাৎ করেই মাথাটা ধরেছে। একজন মাথা বানিয়ে দিল হয়তো আরাম পাওয়া যেত। ডাকছিলে? অনার উপস্থিতিতে স্বস্তি ফিরে পেল মুবিন। চোখজোড়া বুজে বোনের উদ্দেশ্যে বলল, একটু মাথাটা টিপে দে। মাথার ব্যথার অসহ্য লাগছে। মাথা টিপে দিল তাহলে কি পাবো আমি? বিনামূল্যে আমি কোনো কাজ করি না। রাতে ঠান্ডা খাওয়াবো যা। চোখমুখ কুঁচকে অনা বলল, শুধু ঠান্ডা? আর কি চাস? দুদণ্ড কাজের কত পারিশ্রমিক চাস তুই? পারিশ্রমিক বলছো কেন? এগুলো হচ্ছে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা। মুবিনের পাশে বসে তার মাথায় হাত রাখল অনা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এর পরের বার আসতে আমার জন্য সাজুগুজুর জিনিস আনবে মনে করে। এসব বইপুস্তক আর আনবে না। ওসব কি আমি পড়ি? পরম শান্তিতে চোখজোড়া বুজে হালকা হেসে মুবিন বলল, ওসব সাজুগুজুর জিনিস আমায় দ্বারা কেনা হবে না। ঠিকই কিনবে একসময়।
আজ বোন বলে এসব বলছ, কাল যখন বউ চাইবে তখন কি বলবে? তোর মতো সাজুনি হবে নাকি আমার বউ? তো চৈতালির মতো বই পড়ুয়া হবে? অনার কথার পিঠে কিছু বলল না মুবিন। নীরবে খানিকক্ষণ কাটানোর পর নরম গলায় বলল, তোর বান্ধবী চলে গেছে? হ্যাঁ, একটু আগেই গেছে। জানো, আমার মাঝে মাঝেই মনে হয় ও আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। হঠাৎ এমন মনে হবার কি কারণ? ছোটবেলা থেকেই তো ওকে দেখে আসছি। তাছাড়া ও নিজেও ওদের বাড়ির চেয়ে আমাদের বাড়িতেই বেশিরভাগ সময় কাটায়। আমি ওকে খুব ভালো করে চিনি, ভাই। ও কিছু তো একটা নিশ্চিত লুকাচ্ছে আমার কাছ থেকে। আবারও নিশ্চুপ হয়ে গেল মুবিন। মাথার ব্যথা অনেকটাই কমে এসেছে। শুধু মাঝে মাঝে কপালের ডান পাশটায় হালকা ঝিনঝিন করে উঠছে। রাতে সকলে একসাথে খেতে বসে আলাউদ্দিন শেখ কোরবানির গরুর কথা উঠালেন। সকলের সাথে আলোচনা করে মাঝহারুলের উপর গরু কেনার দায়িত্ব দিয়ে তিনি মেসবাহকে উদ্দেশ্য করে বললেন, বাপজান, ঈদের পর কয়দিন আছাও? একদিন আছি। অহতা বৌমারে নিতেছ তো? একদণ্ড ভেবে মেসবাহ বলল, জি না, আব্বা। কেন? ঠিক কি উত্তর দেবে না ভেবে পেল না মেসবাহ। শিক্ষিত এক লোক বাল্যবিবাহর মতো নিকৃষ্ট এক কাজ করেছে। তার সোসাইটির লোকেরা এ কাজ কখনোই ভালো চোখে দেখবে না। সকলের চোখে তাকে নিয়ে যে সম্মান ছিল তা হারিয়ে ফেলবে সে। তাকে নিয়ে নানান সমালোচনা হবে, হাসাহাসি করবে সকলে। এমনকি তার পেশাগত দিকেও এর প্রভাব পড়বে। তাছাড়া তার স্ট্যাটাস, পজিশন কোনো একটার সাথেও যায় না উল্লাসী। আর না উল্লাসী সেখানে নিজেকে মানিয়ে নিতে পারবে। আজ বাচ্চা একটি মেয়ের জায়গায় প্রাপ্ত বয়স্ক কোনো গ্রাম্য মেয়ে হলেও তার কাছ থেকে কিছু প্রত্যাশা রাখত মেসবাহ। নিজেই তাকে তৈরি করে নিত নিজের চাহিদা মতো। কিন্তু উল্লাসী বাচ্চা একটি মেয়ে, তার কাছে কি প্রত্যাশা রাখবে সে? প্রত্যাশার মানেই হয়তো জানা নেই তার। তুমি থাকবা ওইখানে আর বউ থাকবো এইখানে। তাইলে আর প্রেম পীড়িত কেমনে হইব তোমাগো মাঝে? দেখা যাইব কিছুদিন পর খবর আসবো হাজি সাবের মেজ বউ কোনো পোলার লগে ভাগছে। খুব সুন্দর কথা হইব না? ভাতের প্লেট থেকে হাত উঠিয়ে মেসবাহ তাকালো তার বাবার দিকে। ক্ষীণ গলায় বলল, আব্বা, এ বিষয়ে আমাকে জোর করবেন না। আপনাকে যথেষ্ট সম্মান করে আমি বিয়েটা করেছি। কিন্তু তাই বলে তুমি যা বললা আরেকবার বলো। তোমার সাহস হয় কেমনে এই কথা মুখ দিয়া বাইর করার? আলাউদ্দিন শেখের মেজাজের সাথে সাথে তার গলার স্বর বাড়তে দেখে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল মাঝহারুল। মুখে কথা আসলেও কিছুই বলল না সে। নির্বাক শ্রোতা বেশে চুপচাপ তাকিয়ে রইল মেসবাহর দিকে। তোমারে আবারও আমি জিগাইতেছি, তুমি বৌমারে নিবা কি নিবা না? আব্বা, প্লিজ। এই শেষবার ভালো করে জিগাইতেছি। তারপর যা হইব তার জন্য শুধু দায়ী হইবা তুমি। কথা খানা মাথায় রাইখা উত্তর দিও। তুমি তোমার লগে বৌমারে নিবা? জি নিব। লম্বা একটি দম ছেড়ে চোখজোড়া বুজে মেসবাহ কথাটি বলেই উঠে পড়ল টেবিল ছেড়ে। কিছু সময় তার যাত্রাপথের দিকে তাকিয়ে থাকার পর নজর সরিয়ে উল্লাসীর দিকে দিল মোর্শেদা বেগম। ইশারায় তাকে মেসবাহর পিছু পিছু যেতে আদেশ করলেও তা বোঝায় ব্যর্থ হল উল্লাসী। তবে পরমুহূর্তেই পাশ থেকে অর্পা ধীর গলায় মেসবাহর পিছু পিছু তাকে যাবার কথা বলতেই খাবার ফেলে উঠে পড়ল সে। দ্রুত পায়ে ছুটল সেদিকে। কি সমস্যা? তুমি কেন এখানে এসেছ? তোমাকে আসতে বলেছি আমি? তাহলে কেন এসেছ? নিশ্চয়ই তোমাকে পাঠিয়ে দিয়েছে। আর তুমিও কুকুরের মতো ওদের কথা শুনে নাচতে নাচতে এখানে চলে এসেছ। নিজস্বতা বলতে কিছু নেই তোমার? অবশ্য তোমার কিভাবে থাকবে যেখানে আমার নিজেরই নেই?
এ বাড়িতে কারো সেই অধিকার নেই। দিস হাউস ইজ রুইনিং মাই লাইফ। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে মেসবাহর। খুবই ঠান্ডা মাথার একজন মানুষ তিনি। সকলের সঙ্গে ঠান্ডা মেজাজেই কথা বলে অভ্যস্ত। তাছাড়া মাঝে মাঝে কারো উপর রেগে গেলেও তা শুধু গম্ভীর মুখে কথা বলাতেই সীমাবদ্ধ থাকে। তবে আজ নিজের ভেতরের এই ক্রোধকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারল না মেসবাহ। হাতের পাশের ফুলদানিটি ছুঁড়ে ফেলে আবারও চেঁচিয়ে উঠল সে। ক্ষিপ্র গলায় বলল, বের হও, এখনই বের হও। তোমার চেহারাও দেখতে চাই না আমি। বের হও বলছি। আতঙ্কে কাঁপা বুক নিয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে এল উল্লাসী। প্রচুর কান্না পাচ্ছে তার। কেন শুধু শুধু বকেন উনি? সে নিজে তো কিছু বলেনি। যা বলেছেন উনার বাবা বলেছেন। উনাকে বকেছেন। এখানে ঠিক তার দোষ কোথায়? চোখ ভর্তি জল নিয়ে দেয়ালে শরীর ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল উল্লাসী। আজ অনেকদিন পর মাকে খুব করে মনে পড়ছে। মায়ের কোলে মাথা গুজে অঝোর ধারায় কাঁদতে ইচ্ছে করছে। একটিবার কি আসবে তার মেয়ের আবদার পূরণ করতে? বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে পদার্পণের দিন দশেকের মতো হয়ে এসেছে উল্লাসীর। এর মাঝে না বাবার বাড়ি থেকে কেউ দেখতে এসেছে তাকে, আর না সে নিজে গিয়েছে সেখানে। ছোট্ট বোনটির জন্য মন সবসময় আকুপাকু করলেও কাউকে কিচ্ছুটি বলার সাহস করে উঠতে পারেনি সে। তবে আজ তো ঈদ, মিলনের দিন, সকল কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠার দিন। ঈদের মতো একটি দিনেও কি তাহলে সে দেখা পাবে না সুহার? সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বাড়িতে কাটানো ঈদের সকালগুলো খুব করে মনে পড়ছে। সকল বাধা অতিক্রম করে একটিবার দৌড়ে নিজের সেই কুটিরে যেতে মন টানছে। সে না হয় এবাড়ির মানুষজনকে সাহস করে কিছু বলে না উঠার ফলে যেতে পারছে না বাড়িতে। কিন্তু বাবা, সে কেন এখানে আসে না একটিবার তাকে দেখতে? তার বুঝি মনে পড়ে না তার এই মেয়েকে? একটিবার বুকে আগলে নিতে ইচ্ছে করে না? তাছাড়া খুব বেশি ভুল না হলে কালই তাকে স্বামীর সঙ্গে শহরের উদ্দেশ্যে রওনা হতে হবে। তাহলে কি শহরে যাবার আগে সুহা, বাবা এদের সঙ্গে দেখা হবে না তার? উত্তরে বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল উল্লাসীর। খিচুড়ির চুলোর আঁচ কমিয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসে পা বাড়াল উঠোনের দিকে। উঠোনের দক্ষিণ দিকে গরুর মাংস নিয়ে বসেছেন মোর্শেদা বেগম সহ কিছু মহিলা। মোর্শেদা বেগম তদারকি করে যাচ্ছেন এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন মহিলাগণ। কেউ বা মাংস কেটে কেটে ছোট টুকরো করে যাচ্ছেন, কেউ বা ভুঁড়ি পরিষ্কারে লেগে আছেন। সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর শাশুড়ির দিকে এগুলো উল্লাসী পাশে বসে ক্ষীণ গলায় বলল, খিচুড়ি হয়ে গেছে। মাংস রান্নার জন্য তাইলে পেঁয়াজ মরিচ কেটে নাও। এই রহিমা, এক পাতিল মাংস ধুয়ে রান্নাঘরে দিয়া আসত। মোর্শেদা বেগমের আদেশ পেয়ে বয়স্ক এক মহিলা কলাপাতার উপর থেকে কিছু মাংস বর্ষর এক পাতিলে উঠিয়ে পা বাড়াল বাড়ির ভেতরের দিকে। তার যাত্রাপথের দিকে তাকিয়ে লম্বা একটি দম ফেলল উল্লাসী। তারপর আমতা আমতা করে শাশুড়ির উদ্দেশ্যে বলল, আমি কি আজ বাবার বাড়িতে যেতে পারি? চোয়াল শক্ত হয়ে এল মোর্শেদা বেগমের। ছেলের বউয়ের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে সে বললেন, এই কথা আমারে বলছ ঠিক আছে, তোমার শ্বশুরের কানে যেন এই কথা না যায়। ঢোক গিলে মাটির দিকে তাকিয়ে উল্লাসী মোর্শেদা বেগমের কথায় সম্মতি জানাতেই তিনি আবারও বলে উঠলেন, স্বামীর ঘরই মেয়েদের সব। একবার বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর ভুলেও মুখের ফাঁক দিয়ে বাবার বাড়ির নাম নেয়া বারণ। আর এ নিষেধ আল্লাহ তাআলা স্বয়ং তার কুরআনে করেছেন। বুঝেছ? হু, সর্বসময় মাথায় রাখবা তুমি হাজি বাড়ির বউ। তোমার যেন ধ্যানজ্ঞান চিন্তাভাবনা এখন সবটাই এই হাজি বাড়িকে ঘিরেই হয়। জি, আচ্ছা। আর সবসময় এটা মাথায় রাখবা স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত।
স্বয়ং আল্লাহ তাআলা একথা তার কুরআনে বলেছেন। স্বামী যা আদেশ দেবে চোখ বুজে তা পালন করবা। কোনো রকম টুশব্দ তার বিপরীতে করবা না। এতে স্বামী তো নারাজ হবেই, সঙ্গে আল্লাহ তাআলা নিজেও নারাজ হবে। বুঝলা কিছু? হু। তাইলে এখন যাও, মাংস তাড়াতাড়ি তুলে দাও। তোমার শ্বশুর নামাজ পড়ে আসলো হয়তো। মোর্শেদা বেগমের আদেশ অনুযায়ী বাড়ির ভেতরের দিকে পা বাড়াতেই তার ডাকে আবারও ফিরে এল উল্লাসী। নীরব দৃষ্টিতে মাটির দিকে চেয়ে বলল, বলুন। শহরে যাচ্ছ ভালো কথা, তবে বাইরে বেরুলে ঢেকে ঢুকে চলবা। খোলামেলা যা হবা সব স্বামীর সামনে। পরপুরুষদের সামনে শরীর দেখিয়ে চলা মেয়েরাই বেশ্যা। তাছাড়া মোর্শেদা বেগমের কথার মাঝে তাকে থামিয়ে দিল চৈতালি। ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে এসে বলল, এসব কে বলেছে তোমাকে চাচি? কুরআনে এসবের উল্লেখ আছে? তোর চাচাজান বলছে। কেন, তোর কি উনার কথায় সন্দেহ আছে? সন্দেহ না, তবে চাচাজানের জানায় তাহলে ভুল আছে। এমন কিছুই কুরআনে লেখা নেই যাতে একজন মেয়ের তার পিতামাতার সাথে সম্পর্ক নষ্ট হবে। বরং কুরআনে লেখা আছে রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাছাড়া তুমি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত কথাটি বললে এটা ভুল। সঠিক হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তবে একটি মেয়ের জান্নাতে প্রবেশের জন্য যে 4টি জিনিস জরুরি তার মাঝে একটি হল স্বামীর সন্তুষ্টি। স্বামীকে সম্মান করা প্রতিটি নারীর কর্তব্য। ওই একই তো হল। ঘুরে ফিরে বেহেশত যাওয়া তো স্বামীর উপরই নির্ভরশীল। 25% বাদবাকি 75 তো নয়। ধুর যা তো তুই কি তোর চাচাজানের চেয়ে বেশি জানোস? উনি হজ করে আসছেন। হজ করে আসলেই সবাই হাজি হয় না গো চাচি। বলেই জিহ্বা কামড়ে মোর্শেদা বেগমের দিকে তাকালো চৈতালি। প্রচুর খেপেছেন উনি। তবে আশেপাশে থাকা মহিলাদের জন্য তা মুখে প্রকাশ করতে না পারলেও তার বড় বড় দুটো চোখ দিয়ে ঠিকই গিলে ফেলছেন তাকে। সেদিকে থেকে দ্রুত নজর সরিয়ে উল্লাসীর দিকে দিল চৈতালি। মেয়েটি অবুঝ বেশে তাকিয়ে রয়েছে তার দিকে। এত অবুঝ মেয়েও বুঝি পৃথিবীর বুকে আছে। মেয়েটির বয়স খুব বেশি না হলেও কমও তো নয়। সংসার জগৎ নিয়ে এসব সাধারণ কথা বোঝার মতো বয়স তার হয়েছে। সে নিজেও এ বয়সী থাকতেই প্রেম শুরু করেছিল মুবিনের সঙ্গে। সে সময়ে খুব বুঝত সে এসব। তবে তার মতোই কেন হতে হবে উল্লাসীকে? সকলের বিকাশ শক্তি তো এক নয়। তাছাড়া এসব নিয়ে চিন্তাভাবনার মতো তার হাতে বহু সময় ছিল। সে সময়টুকু তো উল্লাসীর নাও থাকতে পারে। সে হয়তো ঘোরপ্যাচযুক্ত এই জগৎ নিয়ে কখনো ভাবেইনি। তাছাড়া মেয়েটি তো সৎমার কাছে থেকে মানুষ। প্রতিবন্ধী এক বোনও রয়েছে। বাস্তব হোক বা কল্পনা এসব নিয়ে ভাবার তার সময় কোথায়? হঠাৎ চৈতালির মনে পড়ল শিশুর পরিচর্যা নামের বইটির কথা, যার মলাটে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে প্রতিটি শিশুর মানসিক বিকাশে তার বাবা মায়ের ভালোবাসা এবং সান্নিধ্যের বিকল্প নেই। বইটি গত বছর মুবিন দিয়েছিল তাকে, এবং বইয়ের প্রথম পাতায় লিখে দিয়েছিল বাবুর মাকে আদর্শ মা হবার পথ খুঁজে দিল বাবুর বাবা। যা দেখে দুদিন যাবৎ লজ্জায় মুবিনের সামনে যেতে পারেনি সে। এত বেশি অসভ্য কেন মুবিন? হাত ঘড়িতে সময় দেখে নিল মুবিন। 10:20 সারাদিনের খাটাখাটির পর এর মাঝে সকলেই ঘুমিয়ে পড়েছে। খুব ধীরে সদর দরজা খুলে চৈতালির বাড়ির উদ্দেশ্যে পা বাড়াল সে। 10:30টার সময় বাড়ির পেছনের বাগানে তাকে উপস্থিত থাকতে বলেছে চৈতালি। নানান ঝামেলার কারণে সারাদিনে চোখাচোখি হলেও ভালোভাবে একটিবারও দেখা হয়নি দুজনের। কথা তো দূরস্থান। উড়ু উড়ু মনে বাগানে পায়চারি করছিল মুবিন।
হঠাৎ পাশ থেকে চৈতালির মধুর গলার স্বর কানে এল তার। অদ্ভুত এক মায়া আছে এই মেয়ের গলায়। একবার শুনলে তার ঘোর কানে লেগে থাকে বহুদিন। নিশীতে যাইও ফুলবনে রে ভোমরা, নিশীতে যাইও ফুলবনে, নিশীতে যাইও ফুলবনে রে ভোমরা, নিশীতে যাইও ফুলবনে। জ্বালায় চাঁদের বাতি, আমি জেগে রব সারারাতি গো। কব কথা শিশিরের সনে রে ভোমরা, নিশীতে যাইও ফুলবনে। চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে উঠা চৈতালির মুখের দিকে তাকিয়ে কয়েক কদম এগুলো মুবিন। তার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে বলল, অসাধারণ বিয়ের পর প্রতি রাতে আমি, তুমি, আমাদের ভালোবাসাবাসী এবং তোমার এই গান ভাবলেই মন চায় তোমাকে আজই নিজের করে নেই। তো নাও না, কারো বারণ আছে? অধৈর্য হয়ও না বালিকা, সবুরে মেওয়া ফলে। কচু ফলে দেখি, চশমাখানা খোলো তো। কেন? নিজেই মুবিনের চশমা খুলে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে চৈতালি বলল, এবার চোখজোড়া বন্ধ করো। সময় নিল না মুবিন। পরম সুখে চোখজোড়া বুঝতেই পা উঁচিয়ে তার চোখে উপর নিজের ঠোঁটজোড়া ঠেকালো চৈতালি। নিজের ভালোবাসার রং ছড়িয়ে দিল মুবিনের চোখজোড়ায়। ট্রেন ছেড়েছে অনেকক্ষণ। ফার্স্ট ক্লাসের একটা কামরা বুক করেছে মেসবাহ। সেখানে অস্থির মনে পায়চারি করে যাচ্ছে সে। বাবার কথা মতো উল্লাসীকে সাথে নিয়ে এলেও অস্থির মন কোনোভাবেই শান্ত হচ্ছে না তার। কয়েক দণ্ড চুপচাপ বেডে বসে পাশে বসা উল্লাসীর উদ্দেশ্যে মেসবাহ বলল, ঢাকায় পৌঁছুতে আরও 5 ঘন্টা লাগবে। খারাপ লাগছে না তো তোমার? না। এই প্রথম ট্রেনে চড়লে? উহু, ছোটমার বাড়িতে গিয়েছিলাম একবার ট্রেনে। ছোটমা কে? প্রশ্ন করতে গিয়েও করল না মেসবাহ। অযথা কথাবার্তা না চালিয়ে আসল কথা বলা উচিত ভেবে ধীর গলায় বলল, আমি একজন ডক্টর। সোসাইটিতে আমার সম্মান রয়েছে, আলাদা জায়গা রয়েছে, আর আমি চাই না তা নষ্ট হোক। থামল মেসবাহ। লম্বা একটি দম ছেড়ে গলা খানিকটা গম্ভীর করে আবারও বলল, আমাদের বিয়ের ব্যাপারটা আমরা দুজনেই গোপন রাখব। যদি ওখানের কেউ কিছু জিজ্ঞেস করে তুমি তার জবাব দেবে না। মোট কথা, তুমি ফ্ল্যাট ছেড়ে কখনো বেরোবেই না। আশেপাশের সকলকে এড়িয়ে চলার চেষ্টা করবে। আচ্ছা। আর আমি তোমাকে আমার দুসম্পর্কের বোন হিসেবে সকলকে পরিচয় করিয়ে দিব। আমার খাওয়া দাওয়ার সমস্যা হয় বলে আম্মা গ্রাম থেকে তোমাকে পাঠিয়েছে রান্নাবান্না করার জন্য। তোমার এতে কোনো সমস্যা আছে? উহু, থ্যাঙ্কস। স্বস্তির নিঃশ্বাস ফেলল মেসবাহ। যদিও বা তার জানা নেই ঠিক কদিন এভাবে সকলের কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখতে পারবে সে। তবুও আগ বাড়িয়ে নিজের এই জঘন্য অপরাধের কথা কাউকে না জানানোর সিদ্ধান্ত নিল সে। এতে শুধু তার সম্মানহানি নয়, সাথে চরিত্র নিয়েও নানান বাজে কথা শুনতে হবে তার, যা একজন সম্মানিত ব্যক্তি হিসেবে মোটেও কাম্য নয়। অপরদিকে শাশুড়ির কথা মতো স্বামীর কথার বিপরীতে টু শব্দ করল না উল্লাসী। উদাস মনে সে তাকিয়ে রইল ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে। খুব কষ্ট হচ্ছে তার ফেলে আসা গ্রামটির জন্য, সুহার জন্য, বাবার জন্য। আর কি কখনোই সে দেখা পাবে না তাদের? তুমি শাড়ি বদলে কামিজ পরে নাও। আমি এতক্ষণ তোমার বাসায় পরার জন্য আরও কিছু কামিজ দেখছি। উল্লাসীকে ট্রায়াল রুম দেখিয়ে আরও কিছু সালোয়ার কামিজ তার জন্য নিল মেসবাহ। তারপর ধীরে সুস্থে এগুলো ট্রায়াল রুমের দিকে। স্টেশন থেকে সরাসরি শপিং মলে এসেছে তারা। উল্লাসী যে সাজসজ্জায় ছিল তা নিয়ে বাসায় ঢুকলেই সকলের মনে সন্দেহ ঢুকে যেত। তাই কোনো উপায় না পেয়ে সরাসরি শপিং মলে আসার সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। শুনছেন? আমার হয়েছে। উল্লাসীর ডাকে পেছনে ফিরে তাকে একনজর দেখল মেসবাহ। তারপর শান্ত গলায় বলল,
কানের দুল খোলো, সাথে গলার হারটাও। কোনো প্রশ্ন না করে কাপা হাতে উল্লাসী স্বর্ণের হার এবং দুল খুলে বাড়িয়ে ধরল মেসবাহর দিকে। মেসবাহ সেগুলো নিয়ে একটি শপিং ব্যাগে ঢুকিয়ে বলল, হাতের বালা দুটো খোলো। বাদ সাধল উল্লাসী। বিয়ের আগে এই বালা তার হাতে পরিয়ে দেবার সময় ছোটমা বলে দিয়েছে, বিয়ের পর হাত কখনোই খালি রাখবি না, এতে স্বামীর অকল্যাণ হয়। আর একজন আদর্শ স্ত্রী হিসেবে স্বামীর অকল্যাণ চাওয়া কোনো স্ত্রীর কাম্য নয়। একদণ্ড ভেবে দুকদম পিছিয়ে উল্লাসী বলল, আপনার অকল্যাণ হবে। বিস্ময় চোখমুখ কুঁচকে মেসবাহ বলল, লেইম কথা রেখে বালাজোড়া খুলে ফেল। ছোটমা বারণ করেছে, আপনার অকল্যাণ হবে। আমার কল্যাণ অকল্যাণ নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি আপাতত আমার কথা মতো কাজ করো। উহু। মেজাজ চওড়া হয়ে এল মেসবাহর। কড়া গলায় সে বলল, সিন ক্রিয়েট করো না, যা বলছি দ্রুত করো। ঢোক গিলে আরও কয়েক কদম পেছাল উল্লাসী। এই লোককে কোনোভাবেই বুঝতে পারে না সে। মাঝে মাঝে এত মনোরম ভাষায় কথা বলে আবার মাঝে মাঝে প্রচুর রাগ দেখায়। একজন মানুষের দুই রূপ কিভাবে হয়? কথা বাড়াল না মেসবাহ। দ্রুত পায়ে উল্লাসীর দিকে এগিয়ে এসে সজোরে চেপে ধরল তার হাত। সময় নিয়ে বালাজোড়া খুলে তা শপিং ব্যাগে ঢুকিয়ে চারিপাশটায় চোখ বুলিয়ে নিল। লোকজনের আনাগোনা এদিকে খুব একটা না থাকলেও দু-একজনের উপস্থিতি রয়েছে, যারা সকলেই প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রয়েছে তাদের দিকে। সেদিকে থেকে নজর সরিয়ে সকলের দৃষ্টি উপেক্ষা করেই উল্লাসীর হাত ধরল মেসবাহ। তারপর তাকে টেনে দ্রুত বের হয়ে এল শপিং মল ছেড়ে। শহরে পা ফেলতে না ফেলতেই যে মেয়েকে নিয়ে একদফা ঝামেলায় পড়তে পড়তে বেঁচে গেছে, সেই মেয়েকে নিয়েই পুরো জীবন কাটাবে কি করে সে? জবাবে বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল মেসবাহর। খুব দ্রুত একটি রিকশা ডেকে তাতে উঠে বসে উল্লাসীর দিকে দৃষ্টি দিতেই তার নজরে এলো মেয়েটির কান্নামাখা মুখ। নীরবে কাঁদছে সে। অঝোরে ধারায় যা টপাটপ গাল বেয়ে গড়িয়ে পড়ছে। বাড়ির আনাচে কানাচে তন্নতন্ন করে খুঁজেও মুবিনের দেখা না পেয়ে অনার ঘরে এল চৈতালি। হাতে থাকা একটি বাটি টেবিলে রেখে এগিয়ে এল অনার কাছে। চোখমুখ কুঁচকে বলল, তুই পড়ছিস? চমকে উঠে বই বন্ধ করে উঠে বসল অনা। আতঙ্কে তার চোখমুখ নীল হয়ে উঠেছে। থমথমে গলায় সে বলল, কি সমস্যা তোর? ঘরে নক করে ঢুকবি না? নক করে কেন ঢুকব? তাছাড়া আমাকে দেখেই বা তুই এত ভয় পেলি কেন? কথার মোড় ঘোরাতে অনা বলল, কোথায় ভয় পেলাম? ঠিকই তো আছি আমি। কি এনেছিস তুই ওই বাটির ভেতরে? দেখি। নারিকেলের নাড়ু। তুই জানিস না আমি নারিকেল খাই না? আচ্ছা এনেছিস যখন থাক। ছোট ভাইয়ের খুব পছন্দ নারিকেলের নাড়ু। একদমই না, তুই ওনাকে মোটেও দিবি না। যে ছেলে আমার নামই মনে রাখতে পারে না তাকে আর যাই হোক নিজ হাতে নারিকেলের নাড়ু বানিয়ে খাওয়াবো না আমি। উঠে দাঁড়ালো অনা। টেবিলের দিকে এগুতে এগুতে বলল, বললেই হলো। তুই এটা আমায় দিয়েছিস, এখন আমি যাকে খুশি তাকে দেব। তুই কিন্তু বড্ড পাকামি করছিস। তা কি দেখছিলি ওই বইয়ের ভেতর? পড়ছিলি না সেটা তো নিশ্চিত। বলেই চৈতালি হাত বাড়ালো বইয়ের দিকে। হঠাৎ চৈতালির এমন কাজে দৌড়ে তার দিকে এগিয়ে এল না। বইটি একপাশে চেপে ধরে চেঁচিয়ে বলল, অন্যের ব্যক্তিগত জিনিসে এভাবে হাত দিতে নেই। চৈতালি ছাড় বলছি। বইয়ের অপর পাশ ধরে নিজের দিকে টেনে চৈতালি বলল, তোর আবার ব্যক্তিগত জিনিসও আছে? দেখি ছাড়। কি আছে এতে দেখতে দে আমায়। ভালো হবে না একদম চৈতালি। সব কিছুতেই ভালো কেন হতে হবে?
ছাড় বলছি। তুই ছাড়। উফফ, ছাড় না। এক ধাক্কায় চৈতালিকে বিছানায় ফেলে বই নিয়ে দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল অনা। বুকের ভেতরটা এখনো অনবরত কেঁপে যাচ্ছে তার। চৈতালির হাত থেকে আজ নিস্তার নেই। যতক্ষণ এ বাড়িতে থাকবে ততক্ষণ প্রশ্ন করতে করতে একদম জ্বালিয়ে মারবে তাকে। রাতের খাবার কিনে ফুটপাত ধরে এগুচ্ছিল মেসবাহ। হঠাৎ ফোনে লিমনের কল আসায় তাকে সবটা খুলে বলল সে। সব শুনে লিমন ফোনের ওপাশ থেকে বলল, শেষমেশ বউকে বোন? বড় অন্যায়। এসব রাখো। রাখলাম। তবে আমার মনে হচ্ছে কাজটা তুই ঠিক করিসনি। তাহলে কি করতাম আমি? তুইই বল। যেটা সত্যি সেটাই বলতি। আর আমার মানসম্মান? কিছুদিন পর যখন সবাই সবটা জানতে পারবে তখন তোর এই মানসম্মান কোথায় যাবে সে নিয়ে ভেবেছিস? তাছাড়া তুই একা বাসায় দুসম্পর্কের এক বোনকে এনে তুলেছিস। এ নিয়ে সমালোচনা হবে না মনে করেছিস? হ্যাঁ, এ নিয়ে সমালোচনা হবে না। উল্লাসী বাচ্চা একটা মেয়ে। আমাকে এবং ওকে এক করে এসব নিয়ে চিন্তাভাবনা করার মতো বয়স এখনো হয়নি ওর। তাছাড়া ওর ক্লাস, ওর চালচলন, কথাবার্তা দেখেও মানুষ তেমন কিছু ভেবে সেসব রটানোর সুযোগ পাবে না। সকলে তো তোর মতো করে নাও ভাবতে পারে। লিমনের কথা একদণ্ড ভেবে চিন্তিত মুখে মেসবাহ বলল, পজিটিভ ভাব। নেগেটিভ কেন ভাবছিস? কারণ আমাদের সোসাইটি নেগেটিভের উপরই চলে। দুটো দিন শুধু যেতে দে, দেখবি তোর পাশের ফ্ল্যাটের ভুড়িওয়ালা ভাবি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। বাজে কথা রাখো। আচ্ছা, আমি এখন রাখছি। কাল তাহলে দেখা হচ্ছে। কল কেটে সদর দরজার লক খুলে ফ্ল্যাটে ঢুকল মেসবাহ। হাতে থাকা খাবারের প্যাকেট টেবিলে রেখে ডাকতে শুরু করল উল্লাসীকে। মেসবাহর গলার আওয়াজ শোনামাত্র ভয় কোঁকড়ানো শরীর নিমেষেই শীতল হয়ে উঠল উল্লাসীর। মেঝে থেকে উঠে দ্রুত পায়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল মেসবাহর সম্মুখে। খাবার খেয়ে নাও। বসো। মেসবাহর কথায় চেয়ার টেনে হালকা সরাতেই মেসবাহ থামাল উল্লাসীকে। নরম গলায় বলল, শব্দ করে চেয়ার টানতে হয় না। নিচের ফ্লোরেও মানুষ থাকে। শব্দের কারণে তাদের সমস্যা হয়। ওয়েট, আমি দেখিয়ে দিচ্ছি তোমায়। মেসবাহ চেয়ার টেনে দেখিয়ে দিতেই উল্লাসী বসল তাতে। শান্ত দৃষ্টিতে মেসবাহর দিকে তাকিয়ে বলল, এই বাসাটা কয় তলার? 12। আর আমাদের ফ্লোর 8-এ। অহ। হুম, আর শোনো, তুমি কখনোই ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরোবে না। তাছাড়া শুধু শুধু বেরোবেই বা কেন? তোমার কি বাইরে কোনো কাজ আছে? মাথা নেড়ে উল্লাসী নেতিবাচক জবাব দিতেই মেসবাহ আবারও বলল, আর আমি সকালে বেরিয়ে যাবার পর কেউ কলিং বেল বাজালেও দরজা খুলবে না। পাশের ফ্ল্যাটের এক ভাবি আছে। হয়তো আমি যাবার পর বা বিকেলে গল্পগুজব করতে আসতে পারে। তবে 1000 কলিং বেল বাজালেও তুমি দরজা খুলবে না। তারপর যা বলার আমি বলে ম্যানেজ করব। ঠিক আছে? জি। গুড নাও। খাওয়া শুরু করো। খাবারের কারবার চুকিয়ে উল্লাসীকে ঘর দেখিয়ে দিয়ে ড্রয়িং রুমে এল মেসবাহ। টেলিভিশন ছেড়ে সোফায় শরীর মেলে দিল সে। অপরদিকে খানিকক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর টেলিভিশনের শব্দ কানে আসতেই উঠে বসল উল্লাসী। কয়েক দণ্ড ভেবে বিছানা ছেড়ে নেমে সে ধীর পায়ে এগুলো টেলিভিশনের ঘরের দিকে। তাদের বাড়িতে টেলিভিশন না থাকলেও পাশের বাড়িতে একটি টেলিভিশন রয়েছে। ছোটমার অগোচরে প্রায়ই সুহাকে নিয়ে সেই টেলিভিশন দেখতে যেত সে। তবে সে টেলিভিশন এত বড় নয়, এত চিকনও নয়। তার শ্বশুর বাড়িতেও যে টেলিভিশন রয়েছে সেটিও দেখতে বেশ মোটা তাজা। কি ব্যাপার, ঘুমোও নি? পাশ থেকে মেসবাহর কথায় তার দিকে তাকালো উল্লাসী।
হালকা মাথা নেড়ে সে বলল, উহু, ঘুম আসছে না। নতুন জায়গা তো, একটু সময় লাগবে। বসো, বসে টিভি দেখো। উল্লাসীকে মেঝের মাঝবরাবর বসতে দেখে উঠে বসল মেজবাহ। শান্ত গলায় বলল, উঠে সোফায় বসো। মেজবাহর আদেশে সোফায় বসল উল্লাসী। অপলক দৃষ্টিতে টেলিভিশনের দিকে তাকিয়ে রইল সে। আজ তার পাশে সুহা থাকলে সে প্রচুর খুশি হতো। কিছু বলতে না পারলেও টেলিভিশন দেখার সময় তার মুখের উজ্জ্বলতাই বলে দেয় ঠিক কতটা আনন্দিত হয় সে তা দেখে। ব্যথা পেয়েছিলে চুড়ি খুলবার সময়? টেলিভিশনের দিক থেকে দৃষ্টি সরিয়ে মেজবাহর দিকে দিল উল্লাসী। বলল, না। তাহলে কাঁদলে কেন? জানি না। ঠিক আছে, এই নাও রিমোট। নিজের ইচ্ছেমতো চ্যানেল বদলিয়ে নাও। আমি ঘুমোতে যাচ্ছি। খুশি মনে রিমোট হাতে নিল উল্লাসী। তবে পরমুহূর্তেই নিজেকে একা আবিষ্কার করে আতকে উঠল তার মন। দ্রুত সে এগুলো ঘরের দিকে। তবে সে ঘরে মেজবাহর উপস্থিতি না পেয়ে ভীত গলায় সে ডেকে উঠল মেজবাহকে। ওয়াশরুম থেকে বেরিয়ে মাত্রই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল মেজবাহ। আচমকা পাশের রুম থেকে মেয়েলি গলায় কান্নার আওয়াজ ভেসে এল তার কানে। উল্লাসী কাঁদছে? কিন্তু কেন? সে তো খুশি মনে বসে টেলিভিশন দেখছিল। ভ্রু কুঁচকে পাশের ঘরের দিকে এগুলো মেজবাহ। কি হয়েছে উল্লাসী? কাঁদছ কেন? চোখ উঁচিয়ে মেজবাহকে দেখামাত্র দৌড়ে তার দিকে এগুলো উল্লাসী। দুহাতে শক্ত করে তাকে জড়িয়ে ধরে ফোঁপাতে শুরু করল সে। নির্বিকারভাবে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মুখ খুলল মেজবাহ। নিজের বাহুডোর থেকে উল্লাসীকে ছাড়িয়ে সে বলল, আমি কোথাও যাইনি, পাশের রুমেই ছিলাম। মিথ্যা কেন বলছেন? মিথ্যা কেন বলবো? আমি ও ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আপনি ও ঘরে ঘুমোবেন? হ্যাঁ। তাহলে আমিও ও ঘরে ঘুমোব। একা আমি এ ঘরে থাকব না। ভয়ের কিছু নেই উল্লাসী। ঘর থাকতে তুমি শুধু শুধু নিচে শোবে কেন? তুমি এ ঘরেই থাকবে। তাহলে আপনিও এ ঘরেই থাকবেন। উল্লাসীর শরীরের থরথরিয়ে কাঁপুনি বলে দিচ্ছে ঠিক কতটা ভয় পেয়েছে সে। তবে তাই বলে তার অদ্ভুত চাওয়া তো মেনে নেওয়া যায় না। একদণ্ড ভেবে গলা খানিকটা গম্ভীর করে মেজবাহ বলল, আমি আমার ঘরেই থাকব। এবং তুমি এ ঘরে থাকবে। এ নিয়ে আর কোনো কথা শুনতে চাইছি না। মেঝেতে বসে পড়ল উল্লাসী। কাপা হাতে মেজবাহর দুপা আঁকড়ে ধরে সে বলল, আমি একা কখনোই থাকিনি। নতুন এই বাসায় একা এ ঘরে থাকলে আজ রাতেই আমি মরে যাব। ও ঘরে থাকি না একটু। আমি নীরবে নিচে শুয়ে থাকব। সুহার কসম। ঘড়ির কাঁটায় রাত 1টা। চারিদিকে বিরাজ করছে শুনশান নীরবতা। মেঘে আচ্ছন্ন আকাশে চাঁদের কণাটা আবছা হয়ে উঠেছে। সেদিকে তাকিয়েই আরেকটি সিগারেট ধরালো মেজবাহ। বাড়িতে যাবার কারণে বেশ কিছুদিন যাবৎ সিগারেটের স্বাদ নিতে পারেনি সে। বাবার সামনে সিগারেট হাতে দাঁড়ানোর সাহস তার নেই। দীর্ঘশ্বাস ফেলে সিগারেট টেনে নাকমুখ দিয়ে ধোয়া ছেড়ে নির্ঘুম রাতের নিস্তব্ধতা কাটিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেজবাহ। পায়চারি করতে শুরু করল ব্যালকনি জুড়ে। আজ কঠিন একটি সত্যর মুখোমুখি দাঁড়িয়ে সে হাঁপিয়ে উঠেছে। 28 বছরের এই জীবনকে অনর্থক ঝামেলা লাগছে। অস্থির লাগছে। বাচ্চা একটি মেয়ের পাশাপাশি চলে চিন্তার জগতে বিচরণ করতে করতেই চোখজোড়া লেগে এসেছিল মেজবাহর। তবে পাশ থেকে আসা মেয়েলি স্বরের কাকুতিতে ঘুম ভেঙে গেল তার। ঝটপট চেয়ার ছেড়ে উঠে ঘরে ঢুকতেই ড্রিমলাইটের ঝাপসা আলোয় তার নজরে এল উল্লাসীর নিষ্পাপ মুখ। গুটিসুটি মেরে মেঝেতে শুয়ে ছটফটিয়ে যাচ্ছে সে।
মেয়েটির অসহায়ত্বর কাছে হেরে আজ তাকে নিজের ঘরে থাকার অনুমতি দিয়েছে মেসবাহ। যদিও বা ঘর ফাঁকা পড়ে থাকতে মেয়েটিকে নিচে শোয়ানোর বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। তবে ব্যাকুল স্বরে উল্লাসীর আকুতি মিনতি বুকের ভেতরটায় কাটার মতো বিঁধছিল তার। তাই কোনো উপায় না পেয়ে নিজের ঘরে নিচে বিছানা করে শোবার জোগাড়যন্ত্র করে দিয়েছে সে। কিন্তু হঠাৎ উল্লাসী এভাবে ছটফট করছে কেন? ধীর গলায় উল্লাসীকে কয়েকবার ডাকল মেসবাহ। তবে অপর পাশ থেকে তেমন সাড়া না পেয়ে তার কপালে হাত রাখল সে। যা ভেবেছিল সেটিই। মেয়েটির গা গরম হয়ে উঠেছে। তাকে কোথাও খুঁজে না পেয়ে হয়তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল উল্লাসী, যার ফলে গা কাঁপুনি দিয়ে জ্বর বাঁধিয়ে ফেলেছে সে। জ্বর মেপে দেখে ঔষধ সহ এক গ্লাস পানি এনে সাইড টেবিলে রাখল মেসবাহ। তারপর এসে আবারও উল্লাসীর পাশে বসে তাকে কয়েকবার জোর গলায় ডাকতেই বিস্ময় চোখমুখ কুঁচকে উঠে বসল উল্লাসী। কিছু সময়ের জ্বরেই ফর্সা মুখ তার লাল টকটকে হবার উপক্রম হয়েছে। চোখ দুটিও রক্তের কুণ্ডলী পাকিয়ে রক্তলাল বর্ণ ধারণ করেছে। ভয়ঙ্কর সেই চোখের দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল মেসবাহ। নরম গলায় বলল, শীত করছে? করছে। বিছানায় উঠে শোও। তাহলে আপনি কোথায় শোবেন? সে কথার জবাব না দিয়ে হাত ধরে উল্লাসীকে উঠালো মেসবাহ। তারপর তার দিকে ঔষধ এবং পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও। আপনি এ ঘর ছেড়ে কোথাও যাবেন না তো? না। সত্যি? হ্যাঁ। কসম কাটুন। কাটলাম। এভাবে না, ভালো করে কাটুন। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মেসবাহ ক্ষীণ স্বরে বলল, তুমি শুয়ে পড়ো উল্লাসী। আচ্ছা, তবে আপনি কিন্তু এ ঘরে আমাকে একা ফেলে কোথাও যাবেন না। ঠিক আছে, যাব না। কাঁথা গায়ে চাপিয়ে উল্লাসী শুয়ে পড়তেই চেয়ার টেনে স্টাডি টেবিলে এসে বসল মেসবাহ। তারপর চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড বইটি খুলে তাতে মনোযোগ দিল। শরীরের উষ্ণতা কাটিয়ে বিছানা ছেড়ে উঠে চারিপাশে চোখ বুলাল উল্লাসী। তবে ঘরে কোথাও মেসবাহর দেখা না পেয়ে ধীর পায়ে সে এগুলো পাশের ঘরের দিকে। ঘুমন্ত মেসবাহকে এক পলক দেখে আবারও সে ফিরে এল ঘরে। ব্যালকনিতে দাঁড়িয়ে খানিক্ষণ শহুরে সকালের সৌন্দর্য উপভোগ করল। বেশ ফুরফুরে লাগছে এখন তার শরীরটা। কিছুক্ষণ আগের ম্যাজমেজে ভাবটাও কেটে গেছে। লম্বা কিছু দম ছেড়ে ঘরে ফিরে গতকাল বিকেলের কেনা কিছু সালোয়ার কামিজের মাঝে একটি উঠিয়ে এসে এগুলো গোসলের জন্য। পাউরুটিতে জেলি মাখিয়ে দুটো প্লেটে রাখল মেসবাহ। তারপর উল্লাসীর দিকে তাকিয়ে বলল, এখন কি একটু ভালো লাগছে? মাথা নেড়ে সম্মতি জানালো উল্লাসী। সেদিকে তাকিয়ে মেসবাহ বলল, এত সকালে গোসল করেছ কেন? বিয়ের পর সকালে গোসল করতে হয় বলে। উল্লাসীর এমন উত্তরে ধাক্কা খেলেও নিজেকে সামলে নিল মেসবাহ। চোখে মুখে একরাশ অস্বস্তি ফুটিয়ে বলল, আর করবে না। এসবের কোনো দরকার নেই। কিন্তু আপনার আম্মা যে বলে দিয়েছেন প্রতি সকালে গোসল করে নাপাক শরীরকে পাক পবিত্র করতে। আম্মা বলে দিয়েছেন তো গ্রামে গেলে এসব করবা। এখানে যতদিন আছো প্রতি সকালে গোছলের কোনো দরকার নেই। আবারও মাথা নেড়ে সম্মতি জানিয়ে পাউরুটিতে হাত দিল উল্লাসী। অধীর আগ্রহে মেসবাহকে দেখে তাকে অনুসরণ করে পাউরুটিতে কামড় বসাল সে। আপনি কাল আমাকে একা ঘরে রেখে পাশের ঘরে এসে ঘুমিয়েছিলেন তাই না? প্লেট থেকে নজর সরিয়ে উল্লাসীর দিকে দিল মেসবাহ। ঠান্ডা গলায় বলল, উহু, সারা রাতি ও ঘরে ছিলাম। ভোরের দিকে এসে এ ঘরে শুয়েছি। অহ, সব ভয় তো তোমার রাতে। দিনে তো কোনো ভয় নেই। নাকি আছে? জানি
না, জানতে হবে। আর তোমাকে তা জানাতেই আমি এখন কিছুক্ষণের জন্য বের হব। বুকটা ছ্যাঁতো করে উঠল উল্লাসীর। ঢোক গিলে সে বলল, কোথায় যাবেন? এক বন্ধুর সঙ্গে দেখা করতে। বেশিক্ষণ না, এই ধরো 1-2 ঘন্টার মাঝেই ফিরব। কোনো ভয় নেই। নিজের ইচ্ছে মতো তুমি এটুকু সময় কাটাও। চোখমুখ ছোট হয়ে এল উল্লাসীর। ব্যথিত গলায় সে বলল, আচ্ছা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বেসিনের দিকে এগুতে এগুতে মেসবাহ বলল, দুপুরের রান্নাটা কি তুমিই করবে, নাকি আমি আসার পথে খাবার নিয়ে আসব? আমিই করব। ঠিক আছে, তবে আমি আসার পর তুমি রান্না শুরু করবে, নয়তো আবার হাত পা পুড়িয়ে বসবে। লিমনের সঙ্গে দেখা করে বাসায় ফিরতে ফিরতে বেশ দেরি হল মেসবাহর। উল্লাসীর জন্য বেশ চিন্তা হচ্ছে তার। মেয়েটি আবার ভয়টয় পেল না তো? সকল ভাবনা একপাশে রেখে কয়েকবার কলিং বেল টিপল মেসবাহ। তবে ওপাশ থেকে উল্লাসীর সাড়া না পেয়ে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল সে। হাতে থাকা ফলভর্তি পলিথিন ব্যাগ ডাইনিং টেবিলে রেখে উল্লাসীর নাম নিতে নিতে সে এগুলো ঘরের দিকে। মেসবাহর জন্য অপেক্ষা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল উল্লাসী। তবে বেশি একটা সময় টিকতে পারল না সে ঘুমের সেই রাজ্যে। বেশ ঠান্ডা কিছুর উপস্থিতি কপালে অনুভব করতেই ঘুমভাবটা কেটে গেল তার। আতঙ্কে হুড়মুড়িয়ে উঠে বসে কয়েক কদম পিছিয়ে গেল উল্লাসী। তবে পরমুহূর্তেই মেসবাহকে দেখামাত্র আত্মায় পানি ফিরে এল তার। বুকে থুতু দিয়ে সে বলল, না, জ্বর নেই। ভয় পেয়েছ? হুম। চিন্তিত মনে শার্টের বোতাম খুলতে খুলতে মেসবাহ বলল, আমি হসপিটালে যাওয়া শুরু করলে তুমি কিভাবে সময় কাটাবে তা ভাবাচ্ছে আমাকে। এজন্যই তোমায় আনতে চাইনি। আব্বা যে কোনো প্রতিটা জিনিসে জোরাজুরি করে। কি বলবে ভেবে পেল না উল্লাসী। নীরবে খানিক সময় সেভাবেই কাটানোর পর বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই পাশ থেকে মেসবাহ বলল, তুমি কিচেনে যাও, আমি জামাকাপড় ছেড়ে আসছি। চুলো জ্বালিয়ে উল্লাসীকে একে একে সব দেখিয়ে দিল মেসবাহ। তারপর বাড়ি থেকে আনা গরুর মাংস ফ্রিজ থেকে বের করে তা পানিতে ভিজিয়ে বলল, বরফ ছাড়লে ভালোভাবে ধুয়ে তারপর রাঁধবে। আপনি রান্না জানেন? তেমন জানি না, তবে চলে। ভাত, ডিম ভাজি, আলু ভর্তা এসব। আর কি? আর মাছ মাংস? তেমন একটা খাই না। কখনো খেতে ইচ্ছে হলে বাইরে থেকে আনিয়ে নেই। বলেই রান্নাঘর ছেড়ে বেরিয়ে ডাইনিংয়ে এসে চেয়ারে বসল মেসবাহ। মেয়েটিকে একা রেখে পুরোটা দিন হাসপাতালে কি করে কাটাবে সে, যেখানে ঘণ্টা তিনেকের জন্য তাকে ফেলে বাইরে গেলেই মেয়েটি ভয়ে দিশেহারা হয়ে পড়ে। অবশ্য গ্রামের বাচ্চা একটি মেয়ের পক্ষে অচেনা এক জায়গায় এসে একা একটি ফ্ল্যাটে সময় কাটানো বেশ কঠিন। তাহলে এখন কি উপায়? মেয়েটির জন্য কি এখন চাকরি বাদ দিয়ে ঘরে বসতে হবে তার? হঠাৎ দরজায় বেজে উঠা কলিং বেলের শব্দে চিন্তায় ছেদ পড়ল মেসবাহর। উদাস মনে সেদিকে এগিয়ে গিয়ে দরজা খুলতেই তার সামনে ভেসে উঠল লিমনের ভাষ্যমতে ভুঁড়িওয়ালা ভাবির ছবি। ভালো আছো? জি, আছি। আপনি ভালো আছেন? আমি তো সবসময়ই ভালো থাকি। শুনলাম তুমি নাকি গ্রাম থেকে কাজের মেয়ে এনেছ। চোয়াল শক্ত হয়ে এল মেসবাহর। গম্ভীর মুখে সে বলল, বোন, দুসম্পর্কের বোন, কাজের মেয়ে নয়। অহ, তাই বলো। তা কোথায় তোমার সেই বোন? ডাকো তো ওকে, একটু দেখা সাক্ষাৎ করে যাই। ভাই, তোমরা তো পুরুষেরা যে যার যার কাজে বেরিয়ে যাও, আর বাড়িতে বসে পচে পচে মরতে হয় আমাদের। কথা বলার মতো পাশে একজন থাকলে বেশ লাগে।
বলেই হনহনিয়ে ভেতরে ঢুকে পড়লেন মুন্নি সরকার। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়ে তার পিছু নিল মেসবাহ। ডাইনিং প্লেসে যেতেই তাকে থামিয়ে বলল, ভাবি আপনি এখানে বসুন, আমি ওকে ডেকে আনছি। আপনি কেন শুধু শুধু এত গরমের ভেতর আগুনের কাছে যাবেন? আপনি বসুন। তারপর দ্রুত পায়ে মেসবাহ এগুলো রান্নাঘরের দিকে। এই মহিলাকে একদম পছন্দ নয় তার। অবশ্য মহিলা নয়, আগ বাড়িয়ে খাতির জমাতে আসা সকল ব্যক্তিই চক্ষুশূল তার। যা বলেছি বুঝেছ তো? হুম। তাহলে বলো উনার সামনে আমাকে কি ডাকবে? ভাই। গ্রেট। আর হ্যাঁ, বেশি কথা বলবে না। রান্নার বাহানা দেখিয়ে দ্রুত চলে আসবে। আচ্ছা, চল এবার। সব শিখিয়ে পড়িয়ে উল্লাসীকে নিয়ে ডাইনিংয়ে এসে চেয়ারে বসল মেসবাহ। ঠোঁটের কোনায় মৃদু হাসি ফুটিয়ে বলল, ওই উল্লাসী। উল্লাসী? সুন্দর নাম তো। কিসে পড়ো তুমি? মুন্নি সরকারের প্রশ্নে হাত কচলাতে কচলাতে উল্লাসী জবাব দিল, ক্লাস 8। বেশ ছোট। অবশ্য ছোট মেয়েকে এনেই ভালো করেছ মেসবাহ। আরও ছোট মেয়ে হলে ভালো হতো। আজকালকার মানুষের যা মনোভাব, তারা ভাইয়ের সঙ্গেও বোনকে জোড়াতে দুবার ভাবে না। গলা শুকিয়ে এল মেসবাহ। কোনো মতে ঠোঁটের কোনায় হালকা হাসির রেখা ফুটিয়ে মুন্নি সরকারের কথায় সম্মতি জানাল সে। অপরদিকে মুন্নি সরকার উল্লাসীর উদ্দেশ্যে বলেই যাচ্ছে, আমি কিন্তু ফ্রি হলেই গল্প করতে চলে আসব তোমার সাথে। তুমি তো বেশ ছোট, আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে তুমি। রান্নাবান্না বলো বা টুকিটাকি জিনিস। তোমার সমস্যা নেই তো? উল্লাসীর জবাবের জন্য একদণ্ড অপেক্ষা করে মুন্নি সরকার আবারও বলল, তুমি দেখছি খুবই কম কথা বলো। বসো না। দাঁড়িয়ে আছো কেন? আমি ঠিক আছি। আরে বসো তো। বাড়ি কোথায় তোমার? পাশ থেকে মেসবাহ জবাব দিল, আমাদের গ্রামেই। কেমন বোন হয় ও তোমার? আমার চাচাতো ভাইয়ের মামাতো বোনের ফুপাতো ভাইয়ের খালাতো বোনের নানার দুসম্পর্কের বেয়াইয়ের ছেলের মেয়ে উল্লাসী। ভ্রু কুঁচকে ফেলল মুন্নি সরকার। উদ্বিগ্ন গলায় বলল, বেশ দূরের সম্পর্ক তো। জি, বেশ দূরের। চলবে।